তো ভূকম্পীয় তরঙ্গ, তাহলে আমরা আগে জানবো যে ভূকম্পীয় তরঙ্গ ব্যাপারটা কি, এবং তারপরে জানবো যে ভূকম্পীয় তরঙ্গের সঙ্গে আর্থকুইক বা আমাদের ভূমিকম্প তার কি ব্যাপার রয়েছে। ঠিক আছে, তো ভূকম্পীয় তরঙ্গ হচ্ছে বা সেসমিসিটি হচ্ছে আমাদের যখন কোনো জায়গায় আর্থকুইক হচ্ছে বা ভূমিকম্প হচ্ছে, তার ফলে আমাদের কি তৈরি হয় না, আমাদের একটা ওয়েভ তৈরি হয়। আমাদের কি তৈরি হয়? ওয়েভ তৈরি হয়। অর্থাৎ ভূমিকম্প কেন তৈরি হয়? ভূমিকম্প আমরা জানি যে প্লেটগুলো আমার যখন কি করে, প্লেটগুলো যখন আমার পরস্পর থেকে দূরে চলে যায় বা পরস্পরের কাছে আসে বা পরস্পরকে পাশ কাটিয়ে চলে যায়, মানে সোজা ভাষায় যে দুটো প্লেটের আমাদের মুভমেন্টের জন্য বা নড়াচড়া করার জন্য কিন্তু আমার ভূমিকম্প হয়ে থাকে। এবারে এই যে ভূমিকম্প হচ্ছে, তো তার ফলে আমাদের কি হচ্ছে না, তার ফলে আমাদের ভূমিকম্পের সময় আমাদের তরঙ্গ সৃষ্টি হয়। যেমন আমাদের জলে আমাদের কি হয় না, জলে যদি আমরা একটা পাথর বা পাথর ছুড়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে আমার সেক্ষেত্রে আমার কি হয় না, আমার জলে কিন্তু তরঙ্গ বা ঢেউয়ের সৃষ্টি হয়। জলে কি তৈরি হয়? তরঙ্গ বা ঢেউ সৃষ্টি হয়। তরঙ্গ বা ঢেউ সৃষ্টি হয়। তরঙ্গ বা ঢেউ সৃষ্টি হয়, বা যেটাকে আমরা ওয়েভ বলে থাকি, তরঙ্গ বা ঢেউ বা ওয়েভ বলে থাকি, সেটা কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, এবারে এই যে তরঙ্গ বা ওয়েভ বা ঢেউ সৃষ্টি হচ্ছে, এই তরঙ্গ ঢেউ বা ওয়েভটা আমার কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, পৃথিবীর চারিদিকে কি হয় না, ছড়িয়ে পড়ে। কোনো একটা জায়গা থেকে সৃষ্টি হলো, যে চারিদিকে ছড়িয়ে পড়ে। তোরা জলেও দেখেছিস যে আমার কোনো একটা জায়গায় ঢিল ফেললে তার সেখান থেকে সৃষ্টি হয়, তারপরে আস্তে আস্তে গোটা চারিদিকে কিন্তু পুকুরে চারিদিকে করে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এই যে ঢেউয়ের আকারে আমার তরঙ্গগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, এগুলোকে আমরা অ্যাকচুয়ালি ভূকম্পীয় তরঙ্গ বলে থাকি। তাহলে ভূকম্পীয় তরঙ্গ সৃষ্টি কিভাবে হবে না, আমার কিন্তু কোনো জায়গায় যদি আর্থকুইক বা ভূমিকম্প সৃষ্টি হয়, তাহলে ভূমিকম্পের ফলে আমার এরকম কিন্তু যে ভূমিকম্পের ফলে যে শক্তিটা নির্গত হয়, অর্থাৎ এনার্জিটা, সেই এনার্জিটা রিলিজ করতে হবে, তো এনার্জিটা কোথাও তো বাইরে বেরোতে হবে। সেই এনার্জিটাই আমার কি হয়, এই তরঙ্গের আকারে কিন্তু প্রবাহিত হয়ে বাইরে কোথাও রিলিজ হয়ে যায়। ঠিক আছে, বাইরে বলতে আমাদের পৃথিবীর বাইরে চলে আসে। তো সেটাকেই আমরা কি বলছি না, সেটাকেই আমরা বলছি যে আমাদের ভূকম্পীয় তরঙ্গ। এবারে আমাদের যে ভূকম্পীয় তরঙ্গ রয়েছে, এই ভূকম্পীয় তরঙ্গগুলোকে আমরা কি করে থাকি, আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি। ভূকম্পীয় যে তরঙ্গগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করে থাকি, কয়েকটা ভাগ করে থাকি। সেগুলো আমাদের সম্বন্ধে আমাকে একটু করে জানতে হবে, তাহলে কিন্তু এন্টার জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, যে ভূকম্পীয় তরঙ্গ বা সেসমিক ওয়েভ বা সেসমিসিটি যেটা রয়েছে, এগুলোকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করে থাকি। যে সেসমিক ওয়েভ রয়েছে এটাকে আমরা কি করে থাকি, আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট যে ভাগটা করে থাকি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের বলা হয় যে আমাদের বডি ওয়েভ। কি বলা হয় না, আমাদের বলা হয় বডি ওয়েভ। বডি ওয়েভ, বডি ওয়েভ, বা যেটাকে আমরা কি বলে থাকি, আমরা ভূ অভ্যন্তরস্থ তরঙ্গ বলে থাকি বা দেহ তরঙ্গ বলে থাকি। কি বলে থাকি? দেহ তরঙ্গ, দেহ তরঙ্গ বা বডি ওয়েভ বা ভূ অভ্যন্তরীয় তরঙ্গ, বডি ওয়েভ। ঠিক আছে, আর সেকেন্ড আমরা যে ভাগটা করে থাকি সেটা হচ্ছে আমাদের পৃষ্ঠ তরঙ্গ, বা যেটাকে বলে থাকি আবার হ্যাঁ সারফেস ওয়েভ। পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। ঠিক আছে, পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। ঠিক আছে, এই দুটো ভাগে আমরা মেনলি কি করে থাকি, আমরা এন্টার যত ধরনের আমাদের তরঙ্গ রয়েছে বা ভূকম্পীয় তরঙ্গ রয়েছে তাদেরকে ভাগ করে থাকি। এবারে এই যে বডি ওয়েভ রয়েছে, এই বডি ওয়েভকে আবার কি করা হয়, দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পি ওয়েভ, বা যেটাকে আমরা কি বলে থাকি প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক ওয়েভ। পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ, প্রাইমারি ওয়েভ, বা যেটাকে বলে থাকি আমরা প্রাথমিক ওয়েভ, প্রাথমিক তরঙ্গ। আর দুয়ে হচ্ছে আমাদের এস ওয়েভ, বা যেটাকে আমরা বলে থাকি কিনা আমরা সেকেন্ডারি ওয়েভ বলে থাকি, সেকেন্ডারি ওয়েভ, বা যেটাকে আমরা বলে থাকি কি গৌণ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ আর একটা হচ্ছে গৌণ তরঙ্গ, এই দুটো ভাগে ভাগ করে থাকি। আর সারফেস ওয়েভকে আবার আবার কি করে থাকি, আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে এল ওয়েভ, যেটাকে লাভ ওয়েভ বলে থাকি আমরা, লাভ ওয়েভ বলে থাকি আমরা। আর সেকেন্ড হচ্ছে আমাদের রেলে ওয়েভ, রেলে ওয়েভ, রেলে ওয়েভ। ঠিক আছে, রেলে ওয়েভ বা রেলে তরঙ্গ, রেলে তরঙ্গ। ঠিক আছে, এই মেনলি এই জিনিসটাকে আমরা ভাগ করে থাকি। এবারে বডি ওয়েভ বা আমাদের দেহ তরঙ্গ কি না, বডি ওয়েভ বা দেহ তরঙ্গ বোঝার আগে আমাকে ভূমিকম্পের মেকানিজমটাকে বুঝতে হবে। ঠিক আছে, ভূমিকম্পের মেকানিজমটা, ভূমিকম্প যখন সৃষ্টি হচ্ছে আমাদের কি হয়, মনে করো এটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। ঠিক আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ বা এটা হচ্ছে আর্থ সারফেস, যেখানে আমরা হাঁটাচলা করছি, আর্থ সারফেস বা ভূপৃষ্ঠ। এবারে আমাদের প্লেটগুলো রয়েছে অনেক নিচে, তাহলে সেক্ষেত্রে কি হয় না, আমার কোনো একটা নিচে কোনো জায়গায় ভূমিকম্পটা তৈরি হবে। ঠিক আছে, কোনো একটা জায়গায় ধর এখান থেকে আমার ভূমিকম্পটা সৃষ্টি হলো, আমার কোথায় তৈরি হলো, এখানে আমার ভূমিকম্পটা সৃষ্টি হলো। এবারে এখানে যখন ভূমিকম্প সৃষ্টি হবে, যে জায়গায় সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। তাই জানিস, ভূমিকম্পের কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র বলা হয় এটাকে, ভূমিকম্পের কেন্দ্র, বা এটাকে বলা হয় ফোকাস, বা বলা হয় এটাকে সেন্টার, সেন্টার, ফোকাস বা সেন্টার,
ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি যে ভূমিকম্পের কি বলা হয়, কেন্দ্র বলা হয়। যে ভূমিকম্পের এখানটা কেন্দ্র, যে এখান থেকে আমার ভূমিকম্পটা তৈরি হচ্ছে, যেখান থেকে ভূমিকম্প তৈরি হবে সেগুলোকে আমরা বলে থাকি ভূমিকম্পের কেন্দ্র। এবারে ভূমিকম্পের কেন্দ্রে আমাদের ভূমিকম্পটা তৈরি হয় এবং ভূমিকম্পের কেন্দ্রে ভূমিকম্পটা তৈরি হয়ে চারিদিকে কি হয়, চারিদিকে আমাদের ছড়িয়ে পড়ে, চারিদিকে কি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে আমার এই যে ভূমিকম্পটা আমরা বলছি, যে ভূমিকম্পটা আমার তৈরি হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রে, সেটা যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, প্রথম এসে যেখানে ধাক্কা মারবে সেটা হচ্ছে আমাদের কোথায়, না সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রে। ঠিক আছে, আমাদের ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে যেখানে আমাদের তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি ফোকাস বা সেন্টার বলে থাকি, বা বা এটাকে আমাদের ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। এক সেকেন্ড। এবং যখন এই ভূমিকম্পের কেন্দ্রটা হচ্ছে যেখানে ভূমিকম্প তৈরি হচ্ছে, সেখান থেকে যখন আমাদের কি হয়, প্রথম এসে 90 ডিগ্রি কোণে, ঠিক আছে, প্রথম এসে কি হয় 90 ডিগ্রি কোণে, বা বলতে পারিস যে আমাদের একদম উল্লম্ব ভাবে কি হয়, উল্লম্ব ভাবে কোনো একটা জায়গায় ধাক্কা মারে। ঠিক আছে, উল্লম্ব ভাবে কি হয়, কোনো একটা জায়গায় আমার এখানে এসে আমার ধাক্কা মারে। ঠিক আছে, উল্লম্ব ভাবে, সেই উল্লম্ব ভাবে ভূপৃষ্ঠে যে জায়গাটা এসে প্রথম ধাক্কাটা মারে, তখন সেটাকে আমার বলা হয় কি উপকেন্দ্র। ভূমিকম্পের কি বলা হয়, উপকেন্দ্র। উপকেন্দ্র, বা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা উপকেন্দ্র বা ওই কি বলা হয় এটাকে ইংলিশে কি বলা হয়, উপকেন্দ্রের এপিসেন্টার। এপিসেন্টার, কারেক্ট, এপিসেন্টার বলা হয়, এপিসেন্টার। ঠিক আছে, এপিসেন্টার বা যেটাকে আমরা বলে থাকি উপকেন্দ্র। এবারে সেন্টার বা ফোকাস, যেটা ভূমিকম্পের কেন্দ্র, এবং ভূমিকম্পের কেন্দ্রটা রয়েছে আমাদের পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভেতরে রয়েছে। ঠিক আছে, পৃথিবীর ভেতরে মানে পৃথিবীর যেটা ইন্টারনাল স্ট্রাকচার বা অভ্যন্তরীণ গঠন আমরা পড়বো, সেই ভেতরে আমাদের তৈরি হচ্ছে ভূমিকম্পটা। এবং আমাদের যখন প্রথম এসে ভূপৃষ্ঠে ধাক্কা মারছে যে জায়গাটাতে, সেটা কিন্তু আমাদের টোটালি ভূমিকম্পের কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়। ঠিক আছে, তো সেখানে ধাক্কা মারছে, সেটাকে আমরা কি বলে থাকি, উপকেন্দ্র বলে থাকি বা এপি সেন্টার বলে থাকি। ঠিক আছে, আমাদের কি বলা হয়, এপি সেন্টার বলা হয়। এবারে এই যে উপকেন্দ্র রয়েছে আমাদের, এই উপকেন্দ্রটা আমার হচ্ছে ভূপৃষ্ঠের প্রথম এসে ধাক্কা মারছে। তাহলে ভূমিকম্পের কেন্দ্র থেকে আমার ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে, তারপরে তরঙ্গের আকারে কি হচ্ছে, চারিদিকে আমার এই ভূমিকম্পের কেন্দ্র থেকে তরঙ্গের আকারে চারিদিকে এই ভূমিকম্পটা ছড়িয়ে পড়ছে, ভূমিকম্পটা ছড়িয়ে পড়ছে। তাহলে ভূমিকম্পের কেন্দ্রে যখন প্রথম ভূমিকম্পটা সৃষ্টি হচ্ছে, তারপরে এরকম যখন তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, প্রথম যে তরঙ্গটা এসে আমাদের ভূপৃষ্ঠে ধাক্কা মারে, সেটাকে আমরা বলে থাকি পি তরঙ্গ। অর্থাৎ ভূমিকম্পের প্রাথমিক যে তরঙ্গটা, অর্থাৎ প্রথম তরঙ্গ যেটা সৃষ্টি হচ্ছে ভূমিকম্পের ফলে, সেটাকে এই জন্য পি তরঙ্গ বলা হয় বা প্রাইমারি ওয়েভ বলা হয়। প্রথম তরঙ্গ যেটা এসে আমার কি হচ্ছে না, ভূপৃষ্ঠে এসে ধাক্কা মারছে, সেটাকে বলে পি তরঙ্গ। মানে ভূমিকম্পের প্রথম তরঙ্গটাকে পি তরঙ্গ বলা হয়, যখন ভূমিকম্প সৃষ্টি হচ্ছে কেন্দ্র থেকে, তারপর তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ছে এবং আমাদের ভূপৃষ্ঠে কোনো জায়গায় এসে ধাক্কা মারছে বা সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ছে, সেটাকে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বলে থাকি আমরা। এবারে প্রাইমারি ওয়েভটাকে আমরা কি বলছি, আমরা বডি ওয়েভও বলছি। বডি ওয়েভ কেন বলছি, কারণ আমাদের প্রাইমারি ওয়েভটা কোথায় থাকছে না, ভূপৃষ্ঠে ধাক্কা মারছে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে চারিদিকে ছড়াচ্ছে না, ভূপৃষ্ঠ থেকে চারিদিকে ছড়াচ্ছে না। বোঝা গেল, মানে আমাদের কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত এসে ধাক্কা মারবে, কিন্তু পি তরঙ্গটা তার বাইরে আর কোথাও যাবে না, শুধুমাত্র ওই ভূপৃষ্ঠে ধাক্কা মেরে সে কিন্তু ওই পৃথিবীর অভ্যন্তরে থাকবে, মানে পৃথিবীর নিচেই অবস্থান করবে সেটা। বোঝা গেল, সেই জন্য এটাকে বডি ওয়েভ বলা হয় বা দেহ তরঙ্গ। মানে আমাদের পৃথিবীর যে দেহ যদি ধরি আমরা ভেতরটা, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর ভেতরেই থাকছে এটা পি তরঙ্গ। পি তরঙ্গ ধাক্কা মারলো, তারপরে আবার কি হয় না, তারপরে পি তরঙ্গের থেকে কম গতিশীল বলতে পারিস বা কম গতিবেগ সম্পন্ন যে তরঙ্গটা আসে, সেটাকে আমরা কি বলি, এস তরঙ্গ বলি, এস তরঙ্গ। তাহলে পি তরঙ্গ প্রথম আসছে, তারপরে আমাদের কি হয় না, পি তরঙ্গটা বড় তরঙ্গ চলে এলো, তারপরে এরপরে আরো ছোট 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 তরঙ্গ কি হয় না, এরপরে সৃষ্টি হয়, মানে এরপরে এই তরঙ্গগুলো ছোট হয়ে যায় অনেক, আর গতিবেগটা কমে যায়। তখন এটাকে কি বলা হচ্ছে, এস তরঙ্গ বলা হচ্ছে বা সেকেন্ডারি ওয়েভ বা গৌণ তরঙ্গ। মানে পি তরঙ্গের পরে যে তরঙ্গটা আসে ভূমিকম্পের কেন্দ্র থেকে, ওটাও কিন্তু উপকেন্দ্রে এসে হিট করে বা এপি সেন্টারে এসে হিট করে, তখন এটাকে বলা হচ্ছে কিনা আমাদের এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বা গৌণ তরঙ্গ। বোঝা গেল, এই দুটো তরঙ্গই আমার কি হচ্ছে, আমার কিন্তু ভূপৃষ্ঠের বাইরে রিলিজ করছে না, ভূপৃষ্ঠের বাইরে কিন্তু কখনোই রিলিজ করছে না, আমাদের শুধুমাত্র উপকেন্দ্র এসে ধাক্কা মেরে চলে যাচ্ছে। বোঝা গেল, তো এই দুটো পৃথিবীর ভেতরে থাকার জন্য আমরা এটা কি বলে থাকি, আমরা এই দুটোকে বডি ওয়েভ বলে থাকি, বডি ওয়েভ বলে থাকি। বোঝা গেল, বডি ওয়েভ বলে থাকি। এবার এদের কি বৈশিষ্ট্য সেগুলো পরে বলছি, আগে ওভারভিউটা ওদেরকে দিয়ে দিই। মানে যেমন হয় আমাদের সমুদ্র, আমাদের যখন জলে আমরা কোনো ঢিল ছুড়ি, তাহলে সেক্ষেত্রে কি হয় না, প্রথমে আমার বড় বড় দেখবি ঢেউগুলো বড় বড় হয় প্রথমে, ঠিক আছে, তারপরে কিছু সময় গেলেই আস্তে আস্তে ঢেউটা কমতে 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 কিন্তু কমে যায়। ঠিক আছে, তাহলে সেরকম জিনিসটা হয় এখানে। প্রথমে যখন ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, প্রাথমিক তরঙ্গ যেটা আসছে পি তরঙ্গ, উপকেন্দ্র ধাক্কা মারলো, তারপর আস্তে আস্তে ছোট 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 তরঙ্গ সৃষ্টি হয়, যেটাকে আমরা এস তরঙ্গ বলছি। এদের বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো পরে বলছি, এগুলো পরীক্ষায় পড়ে। এবারে উপকেন্দ্রে এসে পৌঁছালো, আমার উপকেন্দ্রে এসে কি হলো, আমার এই যে ভূমিকম্পের যে আমার ইয়েগুলো তরঙ্গগুলো, সেগুলো এসে পৌঁছালো। এবারে কি হবে না, এবারে
আমাদের উপকেন্দ্র আসার পরে সেটা উপকেন্দ্র থেকে চারিদিকে সমান্তরাল হয়ে প্রবাহিত হবে। কি হবে? উপকেন্দ্রের চারিদিকে সমান্তরাল হয়ে প্রবাহিত হবে, মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, তারপরে আরো বাড়ি, মানে অনুভূমিক হবে। মানে এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠের সঙ্গে এই হবে, মানে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হবে। এটা হচ্ছিল উল্লম্ব হবে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে হয়তো এসে ধাক্কা মারলো তোর পায়ে। এটা হচ্ছে পি তরঙ্গ এস তরঙ্গ। তারপরে কি হবে না, তারপরে পাশাপাশি হবে, মানে আমাদের তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে হয়তো তোর পরের ঘরটা, তার পরের ঘরটা, এরকম ভাবে কিন্তু একদম মানে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে ভাবে কিন্তু কি হবে না, প্যারালাল ভাবে কিন্তু আমাদের ছড়িয়ে পড়বে চারিদিকে। ঠিক আছে, সেই যে ছড়িয়ে পড়ছে সেই জন্য এটাকে কি বলা হয়, পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে এই তরঙ্গটা ছড়িয়ে পড়ে, ভূপৃষ্ঠের ওপরে কি হয়, তরঙ্গটা ছড়িয়ে পড়ে। সেই কোন তরঙ্গটা? সেটা হচ্ছে আমাদের সারফেস ওয়েভ। সারফেস ওয়েভটা কি হয়? সারফেস ওয়েভটা কিন্তু আমার ভূমিকম্পের ফলে আমাদের ভূপৃষ্ঠ থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ আমাদের পৃথিবীর ওপরে ভাগে সংঘটিত হচ্ছে, মানে ভূপৃষ্ঠে সংঘটিত হচ্ছে, ওই জন্য এটাকে পৃষ্ঠ তরঙ্গ বলা হচ্ছে। তার দুটো ভাগ, একটা হচ্ছে এল ওয়েভ, একটা হচ্ছে রেলে ওয়েভ। এল ওয়েভটাকে লাভ ওয়েভ বলা হয়, যেটা এইচ লাভ তিনি কিন্তু প্রথম এটা উদ্ভাবন করেছিলেন, সেই জন্য এটাকে লাভ তরঙ্গ বলা হয়। আর বিজ্ঞানী রেলে প্রথম আমাদের তরঙ্গ তৈরি করেছিল, বা তরঙ্গটা ধরা করেছিল, আবিষ্কার করেছিল, রেলে তরঙ্গ। তোরা পড়বি রিমোট সেন্সিংয়ে যে আমাদের রেলে বলে, রেলে আমাদের রয়েছে, স্ক্যাটারিং রয়েছে, ঠিক আছে, মাই স্ক্যাটারিং, রেলে স্ক্যাটারিং, ঠিক আছে, নন সিলেক্টিভ স্ক্যাটারিং, এগুলো আমরা পড়বো। তো সেই রেলে আমার কিন্তু এই তরঙ্গটা সৃষ্টি করেছিল, তো সেটাকে রেলে তরঙ্গ বলছি আমরা। বোঝা গেল? তাহলে এই দুটো হচ্ছে আমাদের পৃষ্ঠ তরঙ্গ, আগে মনে রাখতে হবে। আর এই দুটো হচ্ছে আমাদের বডি ওয়েভ বা আমাদের দেহ তরঙ্গ। এবারে এই তরঙ্গগুলোর বৈশিষ্ট্য বোঝার আগে আমাকে টোটালি ওয়েভ সম্বন্ধে একটু ভালো করে আগে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে ওয়েভ ব্যাপারটা কি। তোরা যদিও ভৌতবিজ্ঞানে পড়েছিস তাহলে একটু জানতে হবে। দেখ, ওয়েভ মানে হচ্ছে আমাদের একটা জায়গাতে কোনো একটা পয়েন্টে ধর কি হলো, আমার কিন্তু তরঙ্গের আকারে এভাবে কিন্তু কি হবে, ওয়েভের আমার কিন্তু একটা যদি আমরা ডায়াগ্রাম আঁকি তাহলে ওয়েভটা মোটামুটি ভাবে এরকম হয়ে থাকে। ঠিক আছে, মানে আমাদের এরকম ভাবে ন্যাচারালি হয়ে থাকে। আরো অনেক রকম ভাগ রয়েছে, কিন্তু ন্যাচারালি এরকম ভাবে হয়ে থাকে, অর্থাৎ হাইট এবং তার আমাদের ক্রিস্ট এটা কিন্তু থাকে। ঠিক আছে, ওয়েভটা এরকম হয়। এটা যদি একটা ওয়েভ বলি আমি বা একটা তরঙ্গ বলি, তাহলে তরঙ্গের ক্ষেত্রে যেগুলো চূড়া, এগুলোকে বলা হয় তরঙ্গের চূড়া। যেগুলো উঁচু, সব থেকে টপ মোস্ট উঁচু অংশ, সেগুলোকে কি বলা হয়, চূড়া বলা হয়। বা এগুলোকে বলা হয় ক্রিস্ট। ওয়েভ কি বলা হয়, ওয়েভ ক্রিস্ট। এটা কি বলা হয়, ওয়েভ ক্রিস্ট। আর নিচের যে অংশটা এটাকে বলা হয় ওয়েভ ট্রাপ। তোরা রিমোট সেন্সিং গুলো পড়ে যেতে আশা করি। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়, ওয়েভ ট্রাপ বলা হয়, ট্রাপ। ঠিক আছে, দ্রোণী বলা হয় বাংলায়, কি বলা হয়, তরঙ্গের দ্রোণী। আর এটা তরঙ্গের আমাদের কি বলা হয়, তরঙ্গের শীর্ষ বা তরঙ্গের আমাদের ক্রিস্ট, ওয়েভ ক্রিস্ট বলা হয়। যেগুলো উঁচু স্থান সেগুলো ক্রিস্ট, আর যেগুলো সব থেকে নিচের অংশ সেগুলো কি বলা হয়, সবগুলো ওকে বলা হয় ওয়েভ ট্রাপ। ওয়েভ ট্রাপ বলা হয়, ওয়েভ ট্রাপ। এগুলো সবগুলো একটা একটা ওয়েভ ট্রাপ নিচের গুলো। এবারে এই প্রত্যেকটা তরঙ্গেরই কিন্তু এরকম একটা ওয়েভ ক্রিস্ট, ওয়েভ ট্রাপ থাকবে অবশ্যই। ঠিক আছে, এবার দুটো ওয়েভ ক্রাস্ট, এটা একটা ওয়েভ ক্রাস্ট, এটা কিন্তু ওয়েভ ক্রিস্ট, ওয়েভ ক্রিস্ট। এই ওই দুটো ওয়েভ ক্রিস্টের মাঝের যে আমাদের সমান্তরাল দূরত্বটা বা অনুভূমিক দূরত্ব, এটা কি বলা হয়, এটাকে বলা হয় ওয়েভ লেন্থ বলা হয়। এটা কি বলা হয়, ওয়েভ লেন্থ। বা দুটো ট্রাফের মাঝের অংশটাকেও আমরা ওয়েভ লেন্থ বলতে পারি। ঠিক আছে, দুটো ট্রাফের মাঝের অংশটাকে ওয়েভ লেন্থ বলতে পারি। তাহলে দুটো ওয়েভ ক্রিস্ট, দুটো ওয়েভ ক্রিস্টের মাঝের অংশটা ওয়েভ ক্রিস্ট, আর ওয়েভ ক্রিস্ট দুটো মানে সাকসেসিভ ওয়েভ ক্রিস্ট আর কি, মানে একটা তার পরেরটাই। এখানে আর এখানে ধরলে কিন্তু ওয়েভ লেন্থটা বোঝা যাবে না। বা এখানে একটা তুই নিলি, আর একটা নিলি কোথায়, আর একটা নিলি এখানে, এটা কিন্তু ওয়েভ ক্রিস্ট মানে ওয়েভের লেন্থটা ধরা যাবে না। একটা ক্রিস্ট এবং তারপরে সাকসেসিভ যে ক্রিস্ট, মানে তারপরে যেটা আরেকটা ক্রিস্ট তৈরি হচ্ছে সেটা, এই দুটোর মধ্যে যে আমাদের দূরত্বটা, এটাকে বলছি আমরা কি, ওয়েভ লেন্থ। বা এই যে একটা ওয়েভ ট্রাফ, এটা একটা ট্রাফ, ওয়েভের ট্রাফ, আর এই একটা ট্রাফ, এই দুটো ট্রাফের মাঝের যে ডিস্টেন্সটা আমাদের রয়েছে, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি না, আমরা বলছি এটাকে যে এটা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। এটা কি বলছি, ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ বোঝা গেল, এটা ওয়েভ লেন্থ। আচ্ছা, এই ওয়েভ লেন্থটা বুঝতে পেরেছিস। এবারে আমাদের একটা ক্রিস্ট থেকে একটা ট্রাফের যে আমাদের অনুভূমি মানে উল্লম্ব দূরত্ব, এটা ক্রিস্ট, আর এটা আমাদের ট্রাফ, এই অংশটা আমাদের ট্রাফ রয়েছে এই জায়গাটায়। তাহলে এই যে ক্রিস্ট থেকে আমাদের ট্রাফ, এই যে হাইটটা বা অল্টিটিউডটা, এটাকে বলা হয় ওয়েভ হাইট। এটা কি বলা হয়, ওয়েভ হাইট। তাহলে আমাদের এই উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ ক্রিস্ট থেকে আমাদের ট্রাফ পর্যন্ত যে আমাদের উচ্চতাটা বা অল্টিটিউডটা, সেটাকে ওয়েভ হাইট বলি। তাহলে ওয়েভ লেন্থ বোঝা গেল, ওয়েভ হাইট বোঝা গেল। এবারে আমাকে বুঝতে হবে যে ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কি। ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কি, ওয়েভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা টাইম ইন্টারভ্যাল থাকবে। এটা কি থাকবে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল থাকবে। একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল, তার সঙ্গে একটা নির্দিষ্ট আমাদের পয়েন্ট বলতে পারিস, পয়েন্ট। কিরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে ধর একটা পাইপ রয়েছে, ধর একটা পাইপ ধর, ঠিক আছে, এটা একটা জলের পাইপ ধর। এবারে তখন যদি বলা হয় যে আমার এটাকে প্রস্থচ্ছেদ করো, প্রস্থচ্ছেদ মানে কি, এটার একটা প্রস্থচ্ছেদ মানে একটা পিস আর কি, একটা স্লাইস বলতে পারে। এটা কি, একটা স্লাইস। তাহলে এটা একটা স্লাইস, আমি যদি মাঝ বরাবর কেটে নি ধর, তাহলে এটা স্লাইস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, স্লাইস হয়ে যাবে। একটা স্লাইস বের করে নিয়ে চলে আসতে পারি, যেমন ব্রেডের স্লাইস হয়, সেরকম একটা স্লাইস আমরা নিয়ে চলে আসতে পারি। বোঝা গেল? এবারে
এই যে আমার এক সেকেন্ড, এটা হচ্ছে ওয়েবের স্লাইস বা ওয়েবের একটা আমরা প্রস্থচ্ছেদ বলতে পারি। এবার তখন যদি বলা হয় যে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বা এটা আমি যেটা আমরা ইয়ে করেছি কি বলে, এটা আমরা যে ক্রস প্রোফাইল করেছি, ক্রস প্রোফাইল বলা হয় অ্যাকচুয়ালি, এই ক্রস প্রোফাইল যেটা করেছি বা এই যে আমার প্রস্থচ্ছেদটা, তার মধ্য দিয়ে যদি বলি যে জলটা আমার কি হচ্ছে না কতটা স্পিডে বেরোচ্ছে বা কতটা অ্যামাউন্ট জল পাস হচ্ছে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে, তখন সেটাকে আমরা বলবো কিনা, তো আমরা তার ভেলোসিটি বের করতে পারবো, মানে ওই জলটার গতিবেগটা বের করতে পারবো, জলটার ভেলোসিটি বা গতিবেগ বের করতে পারবো। কি বললাম বুঝতে পারলি? যে আমার কোন একটা পাইপের মধ্যে দিয়ে এদিক থেকে এদিকে জলটা যাচ্ছে ধর, এবারে তার মাঝে হয়তো আমি কি করলাম না, আমি বললাম যে এখানে আমি হয়তো একটা কি করে দিয়েছি, একটা হয়তো তুই বলতে পারিস যে একটা আমি দড়ি বেঁধে দিয়েছি বা একটা যে কোনো জিনিস তুই এখানে প্রবেশ করালি পাইপটার ভিতরে। এবার তুই বললি যে এই পাইপটার মধ্য দিয়ে তুমি এটা দেখো যে আমার এই পাইপটার মধ্য দিয়ে প্রতি মিনিটে কতটা জল পাস হচ্ছে, কতটা জল পাস হচ্ছে, তাহলে সেই কতটা জল পাস হচ্ছে এবং কত মিনিটে পাস হচ্ছে সেটা যদি বের করতে পারি আমি, তাহলে কি বের করতে পারবো, আমি গতিবেগটা বের করতে পারবো যে জলটা অ্যাকচুয়ালি গতিবেগ কতটা। ঠিক একই রকম ভাবে আমরা এখানে কি করে থাকি, ওয়েভ ফ্রিকোয়েন্সি বের করে থাকি, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে কতগুলো আমার ওয়েভ পৃষ্ঠ তৈরি হচ্ছে বা কতগুলো আমার ওয়েভের ট্রাফ তৈরি হচ্ছে, সেই সংখ্যাটাকে আমরা কি বলে থাকি, ওয়েভের ফ্রিকোয়েন্সি বলে থাকি, ওয়েভের ফ্রিকোয়েন্সি বলে থাকি, ওয়েভের ফ্রিকোয়েন্সি বা আমরা কম্পাঙ্ক বলে থাকি, তরঙ্গের কম্পাঙ্ক। কি বললাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমার কতবার কি হচ্ছে না, কতবার আমার কোনো একটা ওয়েভের ক্রিস্ট বা ট্রাফ, যে কোনো একটা, হয় ক্রিস্ট নাহলে ট্রাফ, যে কোনো একটা ধরতে হবে যে কতটা তৈরি হচ্ছে বা কতগুলো তৈরি হচ্ছে। এটা প্রতি সেকেন্ডে হতে পারে, প্রতি মিনিটে হতে পারে, মানে একক সময়ে, মানে একক সময়, যেটা প্রতি মিনিট হতে পারে, প্রতি সেকেন্ড হতে পারে বা প্রতি ঘন্টা হতে পারে, যে কতগুলো আমার পৃষ্ঠ তৈরি হচ্ছে বা তরঙ্গ শীর্ষ তৈরি হচ্ছে, সেই পরিমাণটাকে আমরা কি বলছি, ওয়েভের ফ্রিকোয়েন্সি বলছি। তাহলে দেখ আমি যদি তোকে বলি যে এটার মধ্যে ওয়েভের ফ্রিকোয়েন্সি কত, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে দেখ একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, তাহলে এর ওয়েভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। কিন্তু হার্ট যে মাপা হয় সেটা আলাদা জিনিস, ওটা সহজ ভাষায় বোঝার জন্য এটুকু বুঝে রাখ। তাহলে সেক্ষেত্রে আমার ওয়েভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 6। এবারে আমি আর একটা কি আঁকলাম না, আমি আর একটা ধর এখানে একই পয়েন্ট নিলাম, দুটো দুটো একই পয়েন্ট নিলাম, ঠিক আছে, কিন্তু আমি এখানে কি করলাম না, আমি কিন্তু এখানে এরকম ভাবে আমি তরঙ্গটা আঁকলাম। তাহলে এখানে দেখ কতগুলো পৃষ্ঠ তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তাহলে একই দুটো পয়েন্ট একই সময় এখানে 18টা তৈরি হচ্ছে, এখানে 6টা তৈরি হচ্ছে। তার মানে কার ফ্রিকোয়েন্সি বেশি? অবশ্যই এর ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি। এর ফ্রিকোয়েন্সি কি হবে? এর ওয়েভ ফ্রিকোয়েন্সি হাই হবে, এর ওয়েভ ফ্রিকোয়েন্সি হাই হবে। বোঝা গেল? তোকে এবার যদি কোশ্চেনটা ঘুরিয়ে করি যে আমার এই যে একটা আমাদের ওয়েভ রয়েছে, এটা ওয়েভ 1 ধর আর এটা হচ্ছে ওয়েভ 2, এই দুটো ওয়েভের মধ্যে তখন যদি বলা হয় যে কার ওয়েভ লেন্থটা ছোট কার ওয়েভ লেন্থটা বড়, তাহলে তুই ইজিলি বলতে পারবি। আমি কি বললাম যে দুটো তরঙ্গ শীর্ষের মাঝের যে অনুভূমিক দূরত্ব তাকে আমরা কি বলে থাকি, তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি, ঠিক আছে, বা এখান থেকে এটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য বা ওয়েভের, যে আমরা কি বললাম না, ওয়েভের আমাদের ওয়েভ লেন্থ বলছি আমরা, ওয়েভ লেন্থ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এখানে দূরত্ব হয়তো তুই দেখতে পাচ্ছিস, দেখেই বুঝতে পারবি যে দুটো তরঙ্গ শীর্ষের মাঝের এই ডিস্টেন্সটা অনেক বেশি, মানে এর যে ওয়েভের যে লেন্থ, ওয়েভের যে লেন্থ বা ওয়েভের যে দৈর্ঘ্য অনেক বেশি দেখ এর তুলনায়, এগুলো কত কাছাকাছি রয়েছে দেখ, এইটুকুটুকু দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্যগুলো কত ছোট ছোট দেখ। তাহলে এর ওয়েভ লেন্থটা কিন্তু কি না, ওয়েভ লেন্থটা কিন্তু কম, এর ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা কম, আর এর ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড় বড় রয়েছে এর তুলনায়। তাহলে দেখ এর ওয়েভ ফ্রিকোয়েন্সিটা কম, এর ওয়েভ ফ্রিকোয়েন্সিটা আমার কি কম, এর ওয়েভ ফ্রিকোয়েন্সিটা বেশি, কারণ কি, কারণ হচ্ছে এর 6টা ওয়েভ ফ্রিকোয়েন্সি হয়েছে, এর 18টা হয়েছে ফ্রিকোয়েন্সি। তাহলে এর ওয়েভ ফ্রিকোয়েন্সিটা কম, মানে ওয়েভ এর ফ্রিকোয়েন্সিটা কম, ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে কম, আর এর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বেশি, এর ফ্রিকোয়েন্সিটা বেশি। কিন্তু উল্টো হবে দেখ, এর কিন্তু যার ফ্রিকোয়েন্সিটা বেশি রয়েছে, মানে সেকেন্ডটার ফ্রিকোয়েন্সি বেশি, অনেকগুলো তরঙ্গ শীর্ষ তৈরি হয়েছে, কিন্তু এর ওয়েভ লেন্থটা ছোট, তার মানে এর যে লেন্থটা রয়েছে ওয়েভ লেন্থটা, সেই লেন্থটা কম। আবার এর দেখ ফ্রিকোয়েন্সিটা কম, কিন্তু আমার এর লেন্থটা অনেক বড় বড় তৈরি হয়েছে। তার মানে এটা আমরা কনক্লুড করতে পারি যে আমার ওয়েভ লেন্থ এবং ওয়েভ ফ্রিকোয়েন্সি এরা কিন্তু পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যে কোনো ক্ষেত্রে শুধু ওয়েভের, যে কোনো ওয়েভের ক্ষেত্রে ওয়েভ লেন্থ এবং ওয়েভ ফ্রিকোয়েন্সি, তোরা ইএমআর পড়বি, ইএমএস পড়বি, সেখানে দেখতে পাবে এগুলো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ওইখানেও ওয়েভের মাধ্যমে দেখানো হয়। যাই হোক,
তো সেখানে কি হচ্ছে না, আমার যে কোনো ওয়েভের ক্ষেত্রে ওয়েভ লেন্থ এবং ওয়েভ ফ্রিকোয়েন্সি এরা কিন্তু পরস্পরের কি হয় না, এরা কিন্তু পরস্পরের সঙ্গে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। একটা বাড়লে অবশ্যই একটা কমবে, ফ্রিকোয়েন্সি বাড়লে লেন্থ কমবে, আর লেন্থ যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমবে। বোঝা গেল? এটা হচ্ছে আমার ওয়েভের কিন্তু মেন জায়গা। এবারে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে পি ওয়েভ, এস ওয়েভে ছিলাম। এবারে আমাকে ফার্স্ট হচ্ছে পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ। কেন পি ওয়েভ বলা হয় বা প্রাইমারি ওয়েভ বলা হয় আমি বলে দিলাম, ঠিক আছে। এবারে আমাকে দেখতে হবে যে পি ওয়েভের আর কি কি নাম রয়েছে যেগুলো পরীক্ষায় দেয়। ফার্স্ট হচ্ছে পি ওয়েভটাকে বলা হয়, ফার্স্ট হচ্ছে নোট ডাউন কর, পি ওয়েভটার একটা অন্য নাম হচ্ছে আমাদের প্রাইমারি ওয়েভ বললাম। এটাকে বলা হয় পুশ পুল ওয়েভ। কি বলা হয়? পুশ পুল ওয়েভ, ফার্স্ট নাম। সেকেন্ড নাম বলা হয় এটাকে, এটা হচ্ছে লঙ্গিটিউডানাল ওয়েভ। এটা কি বলা হয়? এটাকে বলা হয় লঙ্গিটিউডানাল ওয়েভ। কেন বলা হয়েছিল পরে বলছি। লঙ্গিটিউডানাল ওয়েভ, ঠিক আছে। আচ্ছা, একটা হলো পুশ পুল ওয়েভ হলো, আর হলো আমাদের লঙ্গিটিউডানাল ওয়েভ, ঠিক আছে। আচ্ছা, আর কি নাম রয়েছে এর? আর এর নাম রয়েছে মোটামুটি এগুলো জানলেই হবে। এইটুকু জানলে আমাদের এখান থেকে মোটামুটি তুই পরীক্ষার সময় কমন পেয়ে যাবি, ঠিক আছে। এবারে এই যে আমাদের হ্যাঁ, তাহলে পুশ পুল ওয়েভ আর লঙ্গিটিউডানাল ওয়েভ, এই দুটো জিনিস আমাকে ভালো করে বুঝতে হবে যে ব্যাপারটা কি, পুশ পুল ওয়েভটা কি আর লঙ্গিটিউডানাল ওয়েভটা কি। তোদেরকে আমি যদি ছবি একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবি মনে হচ্ছে। এক সেকেন্ড দাঁড়া, আমি একটা ছবি বের করি। এটা ছবিটা না দিলে ভালো বুঝতে পারবি না। লঙ্গিটিউডানাল and transverse wave, longitudinal transverse wave। দাঁড়া, এটা লোড হোক, ছবিটা দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া। এটা তো বোঝা যাবে না, এটা বুঝতে পারবি না। দাঁড়া, একটা অন্যভাবে দেখি। হ্যাঁ, এই তো পেয়েছি, পেয়েছি। এই তো সুন্দর ছবিগুলো আছে। এর দেখ, দেখ পি ওয়েভটা দেখ ভালো করে লক্ষ্য কর। পি ওয়েভে কি হয়? পি ওয়েভে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে পি ওয়েভে প্রথমে আমার কিছু পদার্থের অণুগুলো বা ওয়েভের বলতে পারিস যে অণুগুলো আমার কি হয় না, আমার সামনের দিকে এগিয়ে যায়, ঠিক আছে। তারপরে বাকি পেছনের বডিটা যায়, ঠিক আছে। মানে ঠিক যেমন কেঁচো এগোয় দেখেছিস, কেমন কেঁচো দেখেছিস কেমন ভাবে চলে, প্রথমে সামনের দিকে বডিটা অনেকটা বড় হয়ে যায়, তারপরে পেছনের অংশ টেনে নিয়ে যায়, ঠিক আছে। সেরকম ভাবে পি ওয়েভটাও চলে। পি ওয়েভটা কিরকম ভাবে চলে না, প্রথমে হয়তো অণুগুলো অনেকটা চলে গেল, তারপরে পিছনের পার্টটা নিয়ে চলে গেল, আবার পেছনের পার্টটা যে ধাক্কা মারলো প্রথমের অণুগুলোকে, দিয়ে আবার ওই সামনের অণুগুলো এগিয়ে গেল, দিয়ে আবার পিছনেরটা আবার এগিয়ে গেল, পিছনেরটা আবার ধাক্কা মারলো সামনের গুলোকে, দিয়ে সামনেগুলো এগিয়ে গেল, তারপরে পিছনের গুলো গেল। মানে এটা কি হচ্ছে না, পুশ পুল ওই জন্য বলা হচ্ছে। মানে প্রথমে আমার এই যে ওয়েভের যে অণুগুলো বা কণাগুলো সেগুলো কি হচ্ছে আমাদের প্রথমে প্রসারণ হচ্ছে, মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে না, পিছনের পার্টটাকে টেনে নিয়ে যাচ্ছে, আবার পিছনের পার্টটা যখনই যে ধাক্কা মারছে সামনেরটাকে তখনই আবার সামনেরটা ঠেলে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই জন্য এটা কি বলা হচ্ছে, পুশ পুল ওয়েভ বলা হয়। মানে এইভাবে ডিরেকশনটা হচ্ছে, এই এরো দেওয়া রয়েছে এইভাবে, এটা এগোলো, দিয়ে আবার কি হলো, দিয়ে আবার কি হলো না, পিছনের পার্টটা এগিয়ে গেল, ঠিক আছে। তারপর আবার সামনের পার্টটা যখন ধাক্কা লাগলো সামনের পার্টটা এগিয়ে যাবে, আবার পিছনের পার্টটা তারপরে যে ধাক্কা মারবে, ঠিক আছে। মানে সামনে, আচ্ছা ভিডিও আছে মনে হচ্ছে, এক সেকেন্ড দাঁড়া, ভিডিওটা দেখা তাহলে ভালো বুঝতে পারবি আরো। এক সেকেন্ড, হ্যাঁ দেখ 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 দেখ, এই ছবিটা দেখ, ভিডিওটা দেখ, দেখ কি হয়ে গেছে, দেখ দেখতে পাচ্ছিস? একবার চালাচ্ছি, দেখ ভালো করে দেখ, দেখ বটে কিভাবে ধাক্কা মারছে, দেখ সামনে দেখ তরঙ্গটা করছে, দেখ কি হবে, দেখতে পাচ্ছিস তরঙ্গটা কিভাবে হচ্ছে, দেখ ধাক্কা মারছে সামনের দিকে এগোচ্ছে, দেখ এই দেখ দেখছিস এই তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখ প্রত্যেকটা তরঙ্গ।
এটা হচ্ছে পুশপুল, ঠিক আছে, প্রথমে যাচ্ছে আবার পেছনে ধাক্কা মারছে আবার এগোচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় পুশপুল তরঙ্গ, বা বলতে পারি যে আমাদের ওই সংকোচন প্রসারণ তরঙ্গ, ঠিক আছে, পুশপুল ওয়েভ। আর লঙ্গিটিউডাল ওয়েভ বলা হয় কারণ এটাকে বাংলায় বলা হয় কি না, বাংলায় এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি বলা হয়? এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, পি তরঙ্গ, বা এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, এটা তোরা মনে রাখতে পারিস, বুঝা গেল? এটা এইটুকু তোরা মনে রাখবি, অনুদৈর্ঘ্য তরঙ্গ মনে রেখে তো লাভ নেই, কারণ ইংলিশ জানতে হবে, তাহলে সেই জন্য আমি বললাম যে এটা একটা হচ্ছে পুশপুল ওয়েভ বলা হয়, আর একটা বলা হচ্ছে আমার কি না, আর একটা বলা হচ্ছে লঙ্গিটিউডাল ওয়েভ। পরীক্ষা আর একটা কোশ্চেন দেয় যে এই যে পি ওয়েভ, এই তরঙ্গটা কার মতো, মানে কোন তরঙ্গের মতো? এটা হচ্ছে সাউন্ড ওয়েভের মতো, সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গের মতো। শব্দ তরঙ্গ কিন্তু ঠিক ওই রকম ভাবে এগোয়, মানে ওই পুশপুল ভাবে কিন্তু এগোয়, সেই জন্য পি তরঙ্গটা হচ্ছে সাউন্ড ওয়েভের মতো। পরীক্ষা এটাও কোশ্চেন দেয় যে কোন তরঙ্গটা সাউন্ড ওয়েভের মতো, তাহলে পি তরঙ্গটা হচ্ছে লাইক সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ যেমন হয় বা শব্দ তরঙ্গ যেমন হয়, শব্দ যেভাবে প্রবাহিত হয় ঠিক একই রকম ভাবে এটাও কিন্তু প্রবাহিত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এটাও কিন্তু আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এটাকে আবার কম্প্রেশনাল ওয়েভও বলা হয়। কি বলা হয়? কম্প্রেশনাল ওয়েভ, মানে সংকোচন প্রসারণের মাধ্যমে হচ্ছে, সেজন্য এটাকে কম্প্রেশনাল ওয়েভও বলা হয় থাকে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, প্রথম এসে কোন তরঙ্গটা পৌঁছাচ্ছে ভূপৃষ্ঠে, সেটা হচ্ছে আমাদের কি পি তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ বলছি। আচ্ছা বাস, এবারে এটা আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কেন, তার কারণ হচ্ছে এই তরঙ্গটা গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয়, কঠিন, তরল ও গ্যাসীয় তিনটে মাধ্যমের মধ্য দিয়ে বা তিনটে মিডিয়ামের মধ্য দিয়ে যেতে পারে। কঠিন, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস, যে কোনো তরঙ্গে মানে যে কোনো ফর্মের মধ্য দিয়ে কিন্তু সে কিন্তু ট্রাভেল করতে পারে, ঠিক আছে, কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো পদার্থ বা যে কোনো মাধ্যম দিয়ে দেয় তুই কিন্তু ইয়ে করতে পারবে, যেতে পারবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে কিনা সব, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পি তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য, খুব ভালো করে মনে রাখবি। এর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বললাম, একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ক্ষুদ্র হয়, সবচেয়ে ক্ষুদ্র, মানে যেটা হচ্ছে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ যেটা, সেই ওয়েভ লেন্থটা আমার কি হবে, আমার প্রচন্ড ক্ষুদ্র হয়, ওয়েভ লেন্থ সবচেয়ে কম হয়। ওয়েভ লেন্থ যদি কম হয় তাহলে ওয়েভ ফ্রিকোয়েন্সি কি হবে? আমি একটু আগে বললাম যে লেন্থ আর ফ্রিকোয়েন্সি পরস্পরের ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে যদি আমার ওয়েভ লেন্থটা সবচেয়ে কম হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা আমার প্রচন্ড হাই হবে, আমার প্রচন্ড হাই হবে, মানে আমাদের এরকম ভাবে হয় তরঙ্গটা, এই তরঙ্গটা একদম এরকম কাছাকাছি কাছাকাছি যায়, ঠিক আছে, তার মানে ওয়েভ লেন্থটা দেখ এত ছোট ছোট ওয়েভ লেন্থ, একদম ছোট ছোট ওয়েভ লেন্থ, ঠিক আছে, একদম ছোট ছোট ওয়েভ লেন্থ, কিন্তু এর ফ্রিকোয়েন্সি দেখ অনেক বেশি, একটু জায়গার মধ্যে কতগুলো আমাদের ফ্রিকোয়েন্সি তৈরি করছে, তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, এর অনেক বেশি হাই হবে, অনেক বেশি হাই হবে, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থটা লিস্ট হবে বা কম হবে, আর এটা অনেক বেশি হাই হবে, বোঝা গেল? এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, সমস্ত তরঙ্গের মধ্যে সব থেকে গতিবেগ সম্পন্ন তরঙ্গ হচ্ছে এটারই, গতিবেগ বা ভিলোসিটি সব থেকে হাই, গতিবেগ সবচেয়ে বেশি বা ভিলোসিটি সব থেকে হাই, ঠিক আছে, সব থেকে বেশি গতিবেগ সম্পন্ন হচ্ছে এটা। আচ্ছা, এবারে এটা গেল আমাদের মেন জায়গাটা, ঠিক আছে, এটার কিন্তু ক্ষয়ক্ষতি করার ক্ষমতা সেরকম নেই। কেউ কি বলতে পারবে যে ক্ষয়ক্ষতি করার ক্ষমতা কেন নেই? গতিবেগটা তো অনেক বেশি, ফ্রিকোয়েন্সি হাই রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য কম রয়েছে, ক্ষয়ক্ষতি করার বেশি পরিমাণ তো বেশি হওয়ার কথা, কিন্তু সব থেকে কম মানে ক্ষয়ক্ষতি হয় না বললেই চলে এই তরঙ্গতে, কেন বলতো? কেউ বলতে পারবে? যে বলতে পারবে এটা চোট খাওয়াবে আমাকে, বল 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 বল, শুনতে পাচ্ছি না তোর, আস্তে কথাটা আসছে। ভূপৃষ্ঠের উপরে খুব একটা কার্যকারী হয় না, না ভূপৃষ্ঠের ভিতরে হয়, সেই জন্য কি আমাদের এটা হচ্ছে বডি ওয়েভ, এটা কি বললাম, এইটা হচ্ছে বডি ওয়েভ, মানে এটা আমাদের পৃষ্ঠের উপরে আসে না, ঠিক আছে, এটা পৃথিবী পৃষ্ঠের নিচেই থাকে, ঠিক আছে, ভূগর্ভেই থাকে, সেই জন্য কি হয় না, সেই জন্য এটাতে ক্ষয়ক্ষতি হয় না, সম্পত্তি বা বাড়ি বিল্ডিং এগুলো ক্ষয়ক্ষতি হয় না, যদিও গতিবেগ বেশি, ফ্রিকোয়েন্সি হাই, তাও কিন্তু কি হয়, ক্ষয়ক্ষতি হয় না। তাহলে পি ওয়েভের এইটুকু জানলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। পি ওয়েভের পরে আমাদের যেটা ওয়েভটা আসছে সেটা হচ্ছে এর পরে 2 নম্বরে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়েভ বা যেটাকে বলছি আমরা এস ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ। এস ওয়েভের অন্য নাম হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়েভ বললাম। এছাড়াও পি ওয়েভের নাম ছিল আমাদের কি না, লঙ্গিটিউডাল ওয়েভ, এটাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। কি বলা হয়? ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে, ট্রান্সভার্স ওয়েভ, বা বলতে পারিস যে এটা হচ্ছে আমাদের কি না, তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ বা তির্যক তরঙ্গ, ঠিক আছে, তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ, ওয়েভটা হচ্ছে কি ট্রান্সভার্স, বোঝা গেল? ট্রান্সভার্স ওয়েভ কেন সেটা পরে বলছি। আচ্ছা, ট্রান্সভার্স ওয়েভ বলা হচ্ছে এটাকে। এছাড়াও এটা কি বলা হয়, এটাকে আমাকে পীড়ন তরঙ্গ বলা হয় বা শিয়ার ওয়েভ বলা হয়, শিয়ার ওয়েভ, শিয়ার ওয়েভ, ঠিক আছে, শিয়ার ওয়েভ বলা হয় তাকে। আচ্ছা, এবারে এটাকে ট্রান্সভার্স ওয়েভ কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এটা অনুপ্রস্থ তরঙ্গ, তির্যক তরঙ্গ। এটা কিভাবে প্রবাহিত হয় দেখ, ছবিটা দেখায়, আগে ভিডিওটা দেখায়, ভিডিওগুলো দিয়েছে বেশ ভালোই করেছে।
দাঁড়া এক সেকেন্ড, পি ওয়েভ এটা এস ওয়েভ। দেখ দেখ দেখতে পাচ্ছিস, মানে এটা উল্লম্ব ভাবে ওঠানামা করছে, সামনের দিকে এগোচ্ছে, সামনের দিকে কিন্তু এগোচ্ছে তরঙ্গটা, কিন্তু এটা কিন্তু আগেরটার মতো নয়। দেখ এটা কিন্তু ওপর নিচে উঠে নামা করছে, দেখ তরঙ্গটা উপর নিচে ওঠানামা করে সামনের দিকে করছে, দেখ উপর দিকে ওঠানামা করছে, উপর নিচে ওঠানামা করছে, তারপর সামনের দিকে করছে। এটা হচ্ছে এস ওয়েভ, ঠিক আছে, এটা হচ্ছে এস ওয়েভ। এই জন্য এটাকে কি বলা হয়, ট্রান্সভার্স ওয়েভ বলা হয় বা তির্যক তরঙ্গ, এইভাবে ওঠানামা করছে। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। মানে আমাদের এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা পি তরঙ্গের পরে এসে ভূপৃষ্ঠে মানে আছাড় খায় বা ভূপৃষ্ঠে এটা ধরা পড়ে, এবং এই তরঙ্গটা হচ্ছে আমাদের কি না, এই তরঙ্গটা হচ্ছে আমাদের মাধ্যমের কণাগুলো কি হচ্ছে, ওটা উপর নিচে ওঠানামা করছে, খুব ইম্পর্টেন্ট, ওপর নিচে ওঠানামা করে সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই ওয়েভটা কার মতো হয় তাহলে? এই ওয়েভটা হবে আমাদের যেমনটা হয় আমাদের লাইট ওয়েভ। কিরকম? লাইট ওয়েভ, আমাদের যেমন লাইট ওয়েভ হয়, বা যেটা হচ্ছে আমাদের কি বলে তোর ওই লাইট মানে হচ্ছে আলো আর কি, আলোক তরঙ্গ, ঠিক আছে, আলোক তরঙ্গ, লাইট ওয়েভ, আলোক তরঙ্গের অনুরূপ তরঙ্গ হয়, ঠিক আছে, এটা আলোক তরঙ্গের অনুরূপ তরঙ্গ হয়ে থাকে। বোঝা গেল? আলোক তরঙ্গের অনুরূপ তরঙ্গ হয়ে থাকে, যে ক্ষেত্রে কি হয় না, যে ক্ষেত্রে আমার ওপর নিচে ওঠানামা করে কিন্তু আমার এটা চারদিকে প্রবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে তরঙ্গটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি, এই তরঙ্গটা আমার শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কঠিন পদার্থ। শুধু সলিড যদি হয় তাহলে সেক্ষেত্রেই কিন্তু এটা কি করবে, এটা কিন্তু প্রবাহিত হবে, বাকি আমাদের গ্যাস বা বাকি আমাদের যে তরল তার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার আমাদের কঠিন পদার্থের মধ্যে দিয়ে শুধুমাত্র প্রবাহিত হতে পারে। কঠিন পদার্থের মধ্যে যদি প্রবাহিত হয় তাহলে আমাদের পৃথিবীর অভ্যন্তরে কোন কোন জায়গার মধ্যে দিয়ে যাবে এটা মেনলি আমাদের যে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, মানে যেটা দ্বারা ভূত্বক গঠিত হয়েছে, লিথোস্ফিয়ার, ভূত্বক এবং আমাদের ঊর্ধ্বগুরুমণ্ডলের কিছুটা পার্ট, ঠিক আছে। এই লিথোস্ফিয়ার কিন্তু আমাদের যে শিলামণ্ডল, সেই শিলামণ্ডলের মধ্যে দিয়ে যাবে, মানে ভূত্বক যেটা রয়েছে আর কঠিন পদার্থ, গুরুমণ্ডল এবং আমাদের যেটা রয়েছে কেন্দ্রমণ্ডল, এর মধ্য দিয়ে কিন্তু এটা প্রবাহিত হতে পারবে না, ঠিক আছে, এর মধ্য দিয়ে কি হতে পারবে না, এটা কিন্তু যেতে পারবে না। শুধুমাত্র আমার কিন্তু গুরুমণ্ডলের কিছুটা জায়গাতে যায়, মানে কিছুটা করে যতটা কঠিন রয়েছে। অ্যাকচুয়ালি লিথোস্ফিয়ার মানে শুধুমাত্র ভূত্বক নয় তো, ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলের কিছুটা পার্ট রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে ওই জায়গার মধ্য দিয়ে এটা কিন্তু প্রবাহিত হতে পারে, বাকিগুলোতে কিন্তু প্রবাহিত হতে পারবে না, এবং লিথোস্ফিয়ারের মধ্যেও আবার যেখানে তরল রয়েছে সেখানে প্রবাহিত হতে পারবে না, ঠিক আছে। যাই হোক, তাহলে এটা কিন্তু একটা জায়গা আমাকে মনে রাখতে হচ্ছে। আচ্ছা, এবারে এর তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? এর তরঙ্গ দৈর্ঘ্যটা দেখ, আগেরটা কি ছিল, সবচেয়ে কম ছিল, এর তরঙ্গ দৈর্ঘ্যটা পি তরঙ্গের থেকে একটু বেশি হবে। কি হবে? পি তরঙ্গের থেকে বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা পি তরঙ্গের থেকে কিছুটা বেশি, ঠিক আছে, পি তরঙ্গের থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা কিছুটা বেশি। আর তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কিছুটা বেশি হয় তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সিটা পি তরঙ্গের থেকে একটু কম হবে, ফ্রিকোয়েন্সি পি তরঙ্গের থেকে ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কি হবে, কম হবে। তরঙ্গটা কিছুটা বেশি পি তরঙ্গের থেকে, তার ফ্রিকোয়েন্সিটা কি হবে, পি তরঙ্গের ফ্রিকোয়েন্সি অত বেশি ছিল, তাহলে সেক্ষেত্রে তার থেকে এটা কি হবে, তার থেকে কিন্তু এটা কম হবে, বোঝা গেল, তার থেকে কিন্তু কি হবে, কম হবে। আচ্ছা, তাহলে এস তরঙ্গ এইটুকু জানলে আমার কিন্তু কাজ হয়ে যাবে, এছাড়া বেশি কিছু জানার দরকার নেই, অতটা চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এই দুটো হলো আমাদের পৃষ্ঠ তরঙ্গ, এর ফলে আমাদের ক্ষয়ক্ষতি খুব একটা হয় না বা হয় না বললেই চলে। নেক্সট হচ্ছে আমাদের এই তরঙ্গটা যখন ভূপৃষ্ঠ থেকে পাশাপাশি ভাবে যাবে, মানে অনুভূমিক ভাবে যাবে বা প্যারালাল ভাবে যাবে, তখন সেটাকে আমরা বডি ওয়েভ বলে থাকি বা দেহ তরঙ্গ বলে থাকি। তাহলে দেহ তরঙ্গের ক্ষেত্রে আমার কি হচ্ছে, পৃষ্ঠ তরঙ্গ বলে থাকি, পৃষ্ঠ তরঙ্গ, এটা কি বলছে, পৃষ্ঠ তরঙ্গ। যখনই আমার এই দুটো তরঙ্গ বা দেহ তরঙ্গ গুলো সারফেসের বাইরে বেরিয়ে আসছে বা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে অনুভূমিক ভাবে প্রবাহিত হচ্ছে, চারিদিকে পাশাপাশি প্রবাহিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি কিনা, তাকে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ, কি বলা হচ্ছে, সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। বোঝা গেল? এটাকে পৃষ্ঠ তরঙ্গ বলছি আমরা। এবার পৃষ্ঠ তরঙ্গের ক্ষেত্রে আমরা কি বলছি, দুটো তরঙ্গ রয়েছে, একটা হচ্ছে আমাদের এল তরঙ্গ, আর একটা রয়েছে আমাদের কি তরঙ্গ, আর একটা রয়েছে আমাদের রেলে তরঙ্গ, এল তরঙ্গ আর রেলে তরঙ্গ, ঠিক আছে। এবারে এল তরঙ্গ যেটা রয়েছে, অ্যাকচুয়ালি পৃষ্ঠ তরঙ্গটা হচ্ছে আমাদের দীর্ঘ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গটা হচ্ছে দীর্ঘ তরঙ্গ, বা এটাকে ওই জন্য কি বলা হয়, এটাকে লং ওয়েভ বলা হয়, এটা কি বলা হয়, লং ওয়েভ বলা হয়, লং ওয়েভ, দীর্ঘ তরঙ্গ, লং ওয়েভ বলা হচ্ছে, দীর্ঘ তরঙ্গ, ঠিক আছে। দুটোই, মানে এক সেকেন্ড, এটা এল তরঙ্গটা তো বটেই, এখানে লং ওয়েভ, ঠিক আছে, দীর্ঘ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গটা, তার মধ্যে এল ওয়েভ রয়েছে আর রেলে ওয়েভ রয়েছে, খুব ভালো করে শুনবি এই দুটো, ঠিক আছে। দেখ, আমাদের যে পৃষ্ঠ তরঙ্গ রয়েছে, সেই পৃষ্ঠ তরঙ্গটা প্রথমত হচ্ছে যে এই তরঙ্গটা আমার এমনি সৃষ্টি হবে না, প্রথমত এই তরঙ্গটা সৃষ্টি হবে পি এবং এস তরঙ্গের পরে, মানে পি এবং এস তরঙ্গ এসে ধাক্কা মারলো উপকেন্দ্রে, তারপরে চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে, তারপরে কি হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে,
তাহলে এই ক্ষেত্রে আমার পৃষ্ঠ তরঙ্গটা কার উপর নির্ভর করছে, পি তরঙ্গ এবং এস তরঙ্গের উপরে, বোঝা গেল। আচ্ছা, এবারে আমাদের এর দুটো ভাগ রয়েছে, এল তরঙ্গ এবং হচ্ছে আমাদের কি তরঙ্গ, এবং আমাদের হচ্ছে রেলে তরঙ্গ। এবার এই সম্বন্ধে আমাকে একটু জানতে হবে ভালো করে। তার মধ্যে আমাদের যেটা এল তরঙ্গ রয়েছে, সেই এল তরঙ্গটা হচ্ছে আমাদের যেটা লাভ তরঙ্গ বলে থাকি আমরা, যেটা আমাদের কে আবিষ্কার করেছিল, এইচ LOV লাভ, যেটা সময়টা হচ্ছে ওই 1855, মানে যে সময় আমাদের কি হচ্ছে ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ চলছে 1855, ঠিক আছে, সেই সময় কিন্তু আমাদের এটা হয়েছিল। এইচ লাভ কিন্তু আমাদের এই এল তরঙ্গটা ই করেছিল, আবিষ্কার করেছিল। এবারে এই যে আমাদের তরঙ্গটা এইচ লাভ আবিষ্কার করেছিল, এর আমাদের কিছু কি রয়েছে না বৈশিষ্ট্য রয়েছে, সেটা একটু জানতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাকে জানতে হবে। প্রথমত এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে প্রবাহিত হচ্ছে, এবং এই প্রবাহটা কিরকম হচ্ছে সেটা ছবিটা দেখ, তাহলে ভালো বুঝতে পারবি ভিডিওটা কিভাবে প্রবাহিত হয় এল তরঙ্গটা। দেখ এক সেকেন্ড, দেখ এল তরঙ্গটা দেখ, বুঝতে পারলি? তাহলে আরেকবার চালাচ্ছি, দেখ এই লিঙ্কটা তোকে শেয়ার করবো, ভালো ভিডিওগুলো দেওয়া রয়েছে, দেখ এটা কি হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে এল তরঙ্গ। এল তরঙ্গ মানে হচ্ছে আগের বারে কি হচ্ছিল, আগের বারে যেমন ওপর নিচে হচ্ছিল ঢেউ খেলানো হবে, এটা দেখ সাইডে হচ্ছে, ওইদিকে একবার ধাক্কা মারছে, এদিকে একবার ধাক্কা মারছে, দেখতে পাচ্ছিস, ওইদিকে ধাক্কা মারছে একবার, এদিকে ধাক্কা মারছে একবার, বুঝতে পারলি? তাহলে এক্ষেত্রে আমার যেটা হচ্ছে তরঙ্গটা আগেরটা যেমন ছিল ওপর নিচে এরকম ভাবে, এবারে হচ্ছে এই পাশে একটা যাচ্ছে, আবার এই পাশে একটা যাচ্ছে, আবার এই পাশে যাচ্ছে একটা, মানে এইদিকে আবার ধাক্কা মারছে, আবার এইদিকে ধাক্কা মারছে, আবার এইদিকে ধাক্কা মারছে একবার, দিয়ে আবার এইদিকে ধাক্কা মারছে। দেখ ভিডিওটা একবার দেখ, তাহলে বুঝতে পেরে যাবি, ঠিক আছে। দেখ ওইদিকে ধাক্কা মারছে, এদিকে ধাক্কা মারছে, দেখছিস আবার কিন্তু সামনের দিকে করছে, সামনের দিকে তরঙ্গটাই করছে, কিন্তু পাশাপাশি ধাক্কা মারছে। তাহলে এল তরঙ্গটা হচ্ছে পাশাপাশি যখন ধাক্কাটা মারবে তখন হচ্ছে এল তরঙ্গ, বা যেটাকে বলছি আমরা লাভ তরঙ্গ, ঠিক আছে, পাশাপাশি যখন ধাক্কা মারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে এল তরঙ্গ, এই এল তরঙ্গে ক্ষয়ক্ষতি করার ক্ষমতা মানে ডিস্ট্রাকটিভ নেচার সব থেকে বেশি। ডিস্ট্রাকটিভ নেচার যদি বলা হয় সব থেকে বেশি কার, তাহলে সেটা হবে এল তরঙ্গ। এল তরঙ্গের গতিবেগ কিন্তু বিশাল কিছু নয়, এল তরঙ্গের গতিবেগ বিশাল কিছু নয়, তরঙ্গ অনেক বড় তরঙ্গ, এর ফ্রিকোয়েন্সি অনেক কম, কিন্তু তা সত্ত্বেও এটা সব থেকে বেশি ডিস্ট্রাকটিভ। কেন? তার কারণ হচ্ছে এটা আমাদের ভূপৃষ্ঠের ওপরে প্রবাহিত হয় এল তরঙ্গ, ঠিক আছে, গতিবেগ কম হওয়া সত্ত্বেও ডিস্ট্রাকটিভ, প্রচন্ড ধ্বংস করতে পারে, ঠিক আছে, এল তরঙ্গ। আচ্ছা, লাস্ট হচ্ছে রেলে তরঙ্গ, যেটা হচ্ছে আমাদের কি না, যেটা হচ্ছে আমাদের রেলে আবিষ্কার করেছিলেন রেলে তরঙ্গ। সেই রেলে তরঙ্গ সম্পর্কে আমাকে জানতে হবে, যে ক্ষেত্রে আমার যে মাধ্যমের কণাগুলো, সেই কণাগুলো কি হবে না, সেই কণাগুলো কিভাবে প্রভাবিত হয় সেটা আমাকে দেখতে হবে। দেখ ভিডিওটা দেখ, তাহলে আরো ভালো বুঝতে পারবি। এটা আমাদের এল তরঙ্গ হলো, এবার হচ্ছে রেলে ওয়েভ। দেখ দেখ দেখতে পাচ্ছিস কিভাবে যাচ্ছে, দেখ মানে সমুদ্রের যেমন ওয়েভ হয় সেই ওয়েভ আকৃতিতে যাচ্ছে, দেখ এটা ওয়েভ আকৃতিতে হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের ওয়েভের মাধ্যমে হচ্ছে, ওয়েভ, ঠিক আছে, দেখ ভালো করে দেখ, দেখ ওয়েভ, ঠিক আছে, দেখতে পাচ্ছিস ওয়েভের মাধ্যমে হচ্ছে, দেখ একটা ওয়েভ হচ্ছে, দেখ ওয়েভের মাধ্যমে, ঠিক আছে। রেলে ওয়েভটা হয় ওয়েভের মতো হয়, ওয়েভ, ঠিক আছে, টোটালি ওয়েভ, মানে সমুদ্রের যে তরঙ্গ সেই তরঙ্গের মতো হয়ে থাকে রেলে তরঙ্গ, ঠিক আছে, সমুদ্রের তরঙ্গের মতো আমাদের হয়ে থাকে রেলে তরঙ্গ, ঠিক আছে, ওপর নিচে ওঠানামা করেই কাজটা হয়, মানে অ্যাকচুয়ালি আমাদের বলতে পারিস যে ওই এস তরঙ্গের মতনই খানিকটা আর কি, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের টোটালি কিন্তু সাইডে কোনো ডিফ্লেক্ট হয় না, ওপর নিচেই হয়ে থাকে, ঠিক আছে, এল তরঙ্গ, রেলে ওয়েভ বা রেলে তরঙ্গ, ঠিক আছে। আর এই রেলে তরঙ্গটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে আমরা যে তরঙ্গগুলো অনুভব করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে আমাদের যে ঘরবাড়িতে যে তরঙ্গগুলো, মানে যে ভূমিকম্পটা আমরা দেখে থাকি, সেগুলোর ম্যাক্সিমামটাই রেলে তরঙ্গই হয়ে থাকে, ঠিক আছে। আমরা যে তরঙ্গগুলো দেখতে পাই বা যে ভূমিকম্প আমরা অনুভব করি, সেটা ম্যাক্সিমামটাই রেলে তরঙ্গ, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের এন্টার যে তরঙ্গ বা এন্টার যে আমাদের ভূমিকম্পের তরঙ্গ, সেইগুলোর ভাগগুলো বললাম, ঠিক আছে। এবারে ভূমিকম্পর ব্যাপারটা কি, এটা আমার তরঙ্গের ক্ষেত্রে হয়ে গেল, তরঙ্গে আর কিছু নেই এর বাইরে, ঠিক আছে। এবারে আমাদের কি রয়েছে না, আমাদের এবারে এই যে ভূমিকম্প আমাদের এই ব্যাপারটা রয়েছে, এই তরঙ্গটা ভূমিকম্পের ফলে সৃষ্টি হচ্ছে, তার ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র দেখলাম। এবার উপকেন্দ্র থেকে টোটালি 180 ডিগ্রি, আমরা কি বলে থাকি, পৃথিবীর এই দিকটা যদি আমরা পৃথিবী কল্পনা করি, তাহলে এই দিকটায় আমার কি যদি একটা জায়গা হয়, যদি আমরা পৃথিবীর কেন্দ্র বরাবর যদি একটা রড কল্পনা করি, রড, ঠিক আছে, একটা রড যদি কল্পনা করি, তাহলে ওই রডটা পৃথিবীর কেন্দ্র দিয়ে যদি আমি ভেতর দিকে ঢোকাতে পারি, তাহলে তার বিপরীত দিকে যেখানে এটা বেরোবে সেটা কি বলা হয়, প্রতিপাদ কেন্দ্র বলা হয়। এটা কি বলা হয়, এটাকে প্রতিপাদ কেন্দ্র বা এন্টিপোড বলা হয়, এন্টিপোড, ঠিক আছে, এন্টিপোড বা এন্টি সেন্টারও বলতে পারিস, এন্টিপোড বলা হয়, প্রতিপাদ কেন্দ্র। কোনো একটা কেন্দ্র বা কোনো একটা জায়গা, তার বিপরীত দিকে যে জায়গাটাতে আমার কি হচ্ছে, ওই একটা জায়গা অবস্থান করছে। এখানে ধর আমার রয়েছে ইন্ডিয়া, এইখানে রয়েছে আমার ইউএসএ, তাহলে ইন্ডিয়ার
প্রতিপাদ কেন্দ্র হবে ইউএসএ। বোঝা গেল? মানে আমরা যদি একটা রড কল্পনা করি এবং সেই রডটাকে পৃথিবীর কেন্দ্র বরাবর যদি আমরা অন্যদিকে পাস করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার যেখানে এটা বেরোবে সেটাকে তার প্রতিপাদ কেন্দ্র বলা হচ্ছে। ঠিক একই রকম ভাবে কোনো একটা জায়গায় ভূমিকম্প তৈরি হলো, যেটা উপকেন্দ্র আর কি, যেটা উপকেন্দ্র, ভূপৃষ্ঠে দেখা যাচ্ছে উপকেন্দ্র, সেই বরাবর যদি আমরা একটা রড কল্পনা করি, তাহলে বিপরীত দিকে যেখানে সেটা বেরোবে সেটাকে তার ভূমিকম্পের প্রতিপাদ কেন্দ্র বলে থাকি। তার কি বলে থাকি? প্রতিপাদ কেন্দ্র। যেটা কত হবে তাহলে, তোকে যদি বলা হয় যে কোনো একটা উপকেন্দ্র এবং তার প্রতিপাদ কেন্দ্র, মানে একটা হচ্ছে এপিসেন্টার এবং 80 ডিগ্রি হবে, কত হবে? 180 ডিগ্রি। একটা উপকেন্দ্র এবং তার প্রতিপাদ কেন্দ্রের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ কি হবে? 180 ডিগ্রি। এটা সরল কোণ 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে 180 ডিগ্রি হয়। বোঝা গেল? এবারে এই যে ভূমিকম্প আমার হচ্ছে, এই ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, যে আমাদের এই যে ভূমিকম্পের ফলে এই যে আমাদের সিসমোগ্রাফ ইয়েগুলো দেখছি আমরা, কি বলে তোর ওই ভূকম্পীয় তরঙ্গগুলো দেখছি আমরা বা সিসমিক ওয়েভগুলো দেখছি আমরা, সেগুলো কিসের মাধ্যমে রেকর্ড করা হয়? কোনো যন্ত্র রয়েছে, যে যন্ত্রের মাধ্যমে এটাকে রেকর্ড করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সিসমোগ্রাফ। আমরা ছোট থেকে পড়ে এসেছি, সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কি করা হয় থাকে? এদের কিন্তু কি করা হয়? এদের কিন্তু রেকর্ড করা হয়। অর্থাৎ আমাদের কোনো জায়গায় যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হয়েছে, সেটা রেকর্ড করা হয় আমাদের সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। ঠিক আছে? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এবারে সিসমোগ্রাফ যন্ত্রে, সিসমো কথার অর্থ আমরা জানি ভূমিকম্প, আর গ্রাফ বলতে আমাদের সেখানে একটা বলতে পারি যে গতিবিধি, ঠিক আছে, বা মুভমেন্ট কি হচ্ছে সেটা। এবারে কোশ্চেন হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রটা আবিষ্কার কে করেছিল? এটা আবিষ্কার করেছিল 1892, সালটা মনে রাখবি, 1892 আবিষ্কার করেছিল জন মিলনে বা জন মিলনে বলা হয়, জন মিলনে বা জন মিলনে। 1892 সালে কিন্তু এই যন্ত্রটা আবিষ্কার করেছিল, সিসমোগ্রাফ যন্ত্রটা আবিষ্কার করেছিল। যেখানে কি করা হয়, যেখানে এরকম একটা আমাদের শক্ত জায়গাতে ভূমিতে এটাকে আমাদের স্ট্যান্ডটা ইয়ে করা থাকে, প্লেটটা গাঁথা থাকে, এবং তারপরে এইদিকে আর এইদিকে কিন্তু কি করা হয় না, স্ট্যান্ড দেওয়া হয়, এবং তার মাঝে একটা কি করা হয়, একটা সার্কেলের মাধ্যমে এরকম ভাবে একটা রোলার লাগানো হয়। ঠিক আছে? রোলার, এবং রোলারের গায়ে একটা কাগজ আটকানো থাকে, এই রোলারের গায়ে একটা কাগজ আটকানো থাকে। আর কি করা হয়, ওপর থেকে একটা ব্যালন এরকম করে ঝোলানো থাকে। ঠিক আছে? এখানে একটা রড এরকম করে গাঁথা থাকে ভূমিতে, রড একটা ভূমিতে গাঁথা থাকে, এবং এখানে কি করা হয়, এখানে আমাদের একটা ব্যালন ঝোলানো থাকে, এবং সেখানে এই ব্যালনের সামনে একটা সরু একটা কি থাকে না, আমাদের একটা ওই কলম টাইপের রাখা থাকে। ঠিক আছে? কলম রাখা থাকে। সেই কলমটা কি করে না, কলমটা আমাদের যখনই এই জায়গাটা নড়বে, যখনই ভূমিকম্প হবে, তখন কি হবে, এই রেখাটা এটা নড়বে, এটা নড়লে কি হবে, এটা কিন্তু টোটালি এখানে কিন্তু এরকম ভাবে কিন্তু দাগ দিয়ে দেবে। ঠিক আছে? তখন বোঝা যাবে যে ভূমিকম্প হয়েছে বলে বোঝা যাবে। যে গ্রাফটা ইউজ করা হয় বা যে কাগজটা ইউজ করা হয় এই সিসমোগ্রাফ যন্ত্রে, সেটাকে কি বলা হয়? সেটাকে সিসমোগ্রাম বলা হয়। কি বলা হয়? সিসমোগ্রাম বলা হয়। তো সিসমোগ্রাফ যন্ত্রটা কিন্তু, যে যন্ত্রটাতে আমার কাগজটা ইউজ করা হচ্ছে, যাতে আমার এই আঁকাবাঁকা, এই যে আমাদের এরকম ভাবে আঁকাবাঁকা এটা উঠবে যে আমার ভূমিকম্প হয়েছে কিনা বা রেকর্ড হবে, সেই কাগজটাকে বলা হয় সিসমোগ্রাম। বোঝা গেল? এটাকে বলা হয় সিসমোগ্রাম। এইটুকু আমাকে কিন্তু মনে রাখতে হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবারে এটাতে আমাদের তরঙ্গের গতিবিধি জানা যায়, যে আমাদের কোন তরঙ্গটা কিরকম হচ্ছে, বা এখন সিসমোগ্রাফে অবশ্য তীব্রতা জানা যাচ্ছে, ইন্টেন্সিটি জানা যাচ্ছে। যাই হোক, তো মেইনলি সিসমোগ্রাফ আবিষ্কার হয়েছিল শুধুমাত্র ভূমিকম্প হয়েছে কিনা এটা দেখার জন্য। এবারে ভূমিকম্পের তীব্রতা আর ভূমিকম্পের ম্যাগনিটিউড, এগুলো মাপার জন্য আমাদের কিন্তু আরো স্কেল রয়েছে, সেগুলো আমাকে জানতে হবে একে একে। প্রথমে ফার্স্ট হচ্ছে ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের যদি তীব্রতা মাপতে হয়, এই ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কি রয়েছে, আমাদের ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য আমাদের একটা স্কেল আবিষ্কার করা হয়েছিল। সেই স্কেলটার নাম কি বলতে পারবি? ভূমিকম্পের তীব্রতা বা ইন্টেন্সিটি। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেলটা আবিষ্কার করেছিল, সেই স্কেলটার নাম কি রে? না, রিক্টার স্কেলটা নয়, মার্কাল স্কেল। এইখানেই ভুলটা হয়। ঠিক আছে? ভূমিকম্পের তীব্রতা, আর একটা রয়েছে আমাদের কি না, ভূমিকম্পের ম্যাগনিটিউড। ভূমিকম্পের ম্যাগনিটিউডের বাংলা হচ্ছে মাত্রা বা ম্যাগনিটিউড। ইংলিশটাই মনে রাখবি, বাংলা মনে রাখতে যাস না, ম্যাগনিটিউড। তাহলে ভূমিকম্পের যে ম্যাগনিটিউড বা মাত্রা, পার্থক্যটা আমি একটু পরে বলছি। ভূমিকম্পের মাত্রা বা ম্যাগনিটিউড এবং ইন্টেন্সিটি দুটো আলাদা স্কেলে মাপা হয়। এটা আমারও জানা ছিল না। ঠিক আছে? আমি রিসেন্ট বলতে 1 বছর আগে জানলাম এই ব্যাপারটা। ঠিক আছে? 1 বছর আগে রিসেন্ট আর কি। তাহলে ইন্টেন্সিটিটা মানে কি? ইন্টেন্সিটি মানে কতটা তীব্র হচ্ছে, কতটা জোরালো হচ্ছে ভূমিকম্পটা, ইন্টেন্সিটি। এটা মাপা হয় কিন্তু আমার মার্কাল স্কেলে। ঠিক আছে? মার্কাল, এই বানানটা MERCA, মার্কাল স্কেল। ঠিক আছে? মার্কাল স্কেলে। আর ভূমিকম্পের মাত্রা মাপা হচ্ছে রিক্টার স্কেলে। মাত্রা মাপা হয় কি? রিক্টার স্কেলে, RICHTER, রিক্টার স্কেল। ঠিক আছে? রিক্টার স্কেল।
এই দুটো জিনিস খুব ভালো করে আমাকে বুঝতে হবে, ঠিক আছে, যে তীব্রতা কি আর আমার মাত্রাটা কি। তাহলে আগে মাত্রাটা বুঝি, আমরা ম্যাগনিচিউড বুঝি। ম্যাগনিচিউডে আমাদের রিক্টার স্কেলে কি হয়, এখানে একটা আবার কনফিউশন রয়েছে, বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে, ঠিক আছে। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বইটা দেখেছি যে আমাদের রিক্টার স্কেলে মাত্রাটা কত থেকে কত পর্যন্ত থাকে রে, বল মাত্রা কত কত থেকে কত পর্যন্ত, বল 1 থেকে 10, বল। 1 থেকে 10, 1 থেকে 10। ম্যাক্সিমাম বই 1 থেকে 10 আছে, আবার কিছু কিছু বই 0 থেকে 10ও দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সেটা নিয়ে একটা কনফিউশন আছে, তবে আমার মনে হয় ম্যাক্সিমাম বই আমার 1 থেকে আমি 10ই দেখেছি। তো তোরা 1 থেকে 10টাই করবি, বুঝতে পারলি, 1 থেকে 10ই করবি। 1 থেকে 10 পর্যন্ত কিন্তু কি হয় না, এটার কিন্তু মার্কিং করা থাকে, অর্থাৎ রিক্টার স্কেলে 1 থেকে 10 পর্যন্ত আমার মার্কিং করা থাকে যে কতটা ম্যাগনিটিউড হচ্ছে। ম্যাগনিটিউড মানে আমার হচ্ছে মাত্রাটা কতটা, মানে কতটা বৃদ্ধি হচ্ছে সেই মাত্রাটাকে বোঝায়। মাত্রা মানে হচ্ছে কতটা বৃদ্ধি হচ্ছে, ম্যাগনিটিউডটা কতটা কতটা বেশি পরিমাণে হচ্ছে। যদি আমার রিক্টার স্কেলে 1 হয়, 1 তীব্রতা হয়, বা রিক্টার স্কেল 1 মানে হচ্ছে যা, রিক্টার স্কেল 2 মানে 10 গুণ বেশি, মানে রিক্টার স্কেলটা আমাদের একটা হচ্ছে লগারিদম স্কেল। লগারিদম স্কেল তোর লগ করেছিস, লগের অঙ্ক করেছিস, ঠিক আছে, লগারিদম করেছিস 9-এ। যে লগারিদম কি করে হয় না, লগ করে লেখা হয়, যেখানে কি হয়, যেখানে আমাদের পাওয়ারটা 10 হিসাবে ধরা হয়। তাহলে সেক্ষেত্রে কি হয় না, আমার এই যে আমাদের রিক্টার স্কেল, সেই রিক্টার স্কেলে 1 থেকে 2 এর মান, মানে আমার যদি কোনো জায়গায় ইন্টেন্স বা রিক্টার স্কেলে মান হয়েছে 1 ভূমিকম্পের, কোনো জায়গায় হয়েছে 2, তার মানে 1 যেখানে হয়েছে তার তুলনায় 2 যেখানে হয়েছে তার সেটা হচ্ছে 10 গুণ শক্তিশালী। আবার যদি কোনো জায়গায় 3 হয়, তাহলে 1-এর থেকে 3 গুণ কত শক্তিশালী হবে, প্রায় 100 গুণ, বুঝতে পারলি। কোনো জায়গায় যদি 4 হয়েছে রিক্টার স্কেলে মান, তাহলে 1 থেকে 4 বৃদ্ধি পেয়েছে, মানে এখানে 3 ঘর বৃদ্ধি পেয়েছে এরকম নয়, 1 থেকে 4 বৃদ্ধি পেয়েছে মানে প্রায় 1000 বৃদ্ধি পেয়েছে, বোঝা গেল। 1 থেকে 4 বৃদ্ধি পেয়েছে মানে প্রায় 1000 বৃদ্ধি পেয়েছে, বুঝতে পারলি। তাহলে এইভাবে কিন্তু আমার কি হয়, আমার কিন্তু বাড়তে মানে 10 স্কোয়ার, তারপর 10 এর কিউব, যত ঘর বাড়ছে সেই হিসাবে বাড়বে। 1 থেকে 2 মানে 10 স্কোয়ার, ঠিক আছে, 10, তারপরে 2 থেকে 3 মানে কত, 1 থেকে 3 এর যে পার্থক্য, ধর 1 হয়েছে কোনো জায়গায়, কোনো জায়গায় 2 হয়েছে, কোনো জায়গায় 3 হয়েছে, কোনো জায়গায় 4 হয়েছে, তাহলে 1 থেকে 2 এর যে বৃদ্ধি, মানে আমার যে ইন্টেন্সিটি বা ম্যাগনিটিউড, সেটা হচ্ছে 10 গুণ বেশি শক্তিশালী। 1-এর থেকে 2 হচ্ছে 10 গুণ বেশি শক্তিশালী। আবার 1-এর থেকে 3 হচ্ছে কত, 100 গুণ শক্তিশালী, মানে 1 থেকে 2 10 গুণ, 2 থেকে 3 হচ্ছে 10 গুণ, কিন্তু আমার 1 থেকে 3 হচ্ছে 100 গুণ। আবার 3 থেকে 4 হচ্ছে 10 গুণ, কিন্তু 1 থেকে 4 হবে কত, 1000 গুণ, বোঝা গেল। মানে এইভাবে আমার কিন্তু বিধ্বংসী ক্ষমতাটা বাড়তে থাকে রিক্টার স্কেলে, মানে লগারিদম স্কেলে, বোঝা গেল। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে ম্যাগনিটিউড মানে হচ্ছে কতটা মাত্রা অনুযায়ী বাড়ছে, এটা সেটাকে ম্যাগনিটিউড বলা হচ্ছে। এটা রিক্টার স্কেলে মাপা হয়। এটা চার্লস ফ্রান্সিস রিক্টার আমাদের কিন্তু ইয়ে করেছিল, মানে এটা উৎপত্তি করেছিল 1935 সম্ভবত, 1935 একটা বিখ্যাত জিনিস ছিল, কি বলতো, কে বলতে পারে, হিস্ট্রির বল বা জিওগ্রাফির বল, ঠিক আছে, বল 1935 কি হয়েছিল, বল পারবি, দেখে রাখবি, আমাকে বলবি কি হয়েছিল, ঠিক আছে। যাই হোক, এবারে এই যে 1935 আমাদের ভূমিকম্পের মাত্রা, এটা আমাদের একটা স্কেল আবিষ্কার করে দিয়েছিল, সেটা রিক্টার স্কেল, চার্লস ফ্রান্সিস রিক্টার, ঠিক আছে। যাই হোক, তো এটা কিন্তু একটা জায়গা আমাকে মনে রাখতে হচ্ছে। আচ্ছা, এবারে এইটুকু মনে রাখলে এখান থেকে হবে। আচ্ছা, এবারে আমাদের কি বলে তোর ওই ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য বা ইন্টেন্সিটি মাপার জন্য স্কেলটা, সেটা হচ্ছে মার্কালি স্কেল। এই মার্কালি স্কেলে আবার যেটা মার্কিং করা থাকে সেটা হচ্ছে আই থেকে আমাদের টোটাল হচ্ছে এক্স ডবল আই, মানে 1 থেকে আমাদের 12, 1 থেকে 12 নয়, লেখাটা এরকম ভাবে হয়, আই তারপর ডবল আই, ট্রিপল আই, এরকম ভাবে বাড়ে, ঠিক আছে, দিয়ে এক্স ডবল আই পর্যন্ত বাড়ে, এটা বুঝতে পারলি। তাহলে এই আই থেকে এক্স ডবল আই মার্কিং করে থাকে, এটা যেমন 1 থেকে 10, এটা হচ্ছে আই থেকে ডবল আই, আই থেকে এক্স ডবল আই, ঠিক আছে, এইভাবে কিন্তু এটা কিন্তু আমাদের করা থাকে। এবারে আই মানে হচ্ছে সব থেকে কম বিধ্বংসী, আই মানে হচ্ছে সব থেকে কম বিধ্বংসী, মানে একদম মৃদু, মাইল্ড। তারপরে 2 মানে একটু বেশি, এরকম ভাবে কিন্তু ভাগ করা আছে, সেগুলো অতটা মনে রাখার দরকার নেই, যদি মনে রাখতে পারিস ভালো। আর একদম এক্স ডবল আই মানে হচ্ছে একদম ক্যাটাস্ট্রফিক, মানে একদম টোটালি মানে সবকিছু ধ্বংস করে দেবে। এই ক্ষেত্রে এটা কিন্তু কি করেছিল না, মার্কালি প্রথম আবিষ্কার করেছিল 1902 সালে প্রথম আবিষ্কার করেছিল, ঠিক আছে, মার্কালি স্কেল, সেটা কিন্তু মার্কালি করেছিল, এবং সেটাকে আমরা কি বলে মার্কালি স্কেল বলছি, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে এটা আবার বিভিন্ন ধরনের ইয়ে করা হয়েছে, কি বলে তোর ওই মডিফাই করা হয়েছে, সেগুলো আলাদা জিনিস। তো এই দুটো মনে রাখতে হবে, ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্পের মাত্রা, এছাড়াও আরো স্কেল রয়েছে আমাদের। এছাড়াও কি রয়েছে, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য আরো স্কেল রয়েছে, ইন্টেন্সিটি মাপার জন্য আরো স্কেল রয়েছে, যেগুলো পরীক্ষায় দেয় না, তা জেনে রাখ। ভূমিকম্পের ইন্টেন্সিটি মাপার জন্য যেমন ইগেন স্কেল রয়েছে, কি রয়েছে, ইগেন স্কেল,
ইগেন স্কেল বলে একটা স্কেল রয়েছে, যেটা কিন্তু আমাদের কি করা হয়, ইন্টেন্সিটি মাপা হয়। ঠিক আছে, ভূবিজ্ঞানী ইগেন কিন্তু এটা আবিষ্কার করেছিল, যেটা কিন্তু মার্কিং রয়েছে 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত। তারপরে রয়েছে আমাদের কি, এক হলো এটা, 2 হচ্ছে রোসি ফেরাল স্কেল রয়েছে। কি রয়েছে, রোসি ফেরাল স্কেল, রোসি ফরেল স্কেল, একই জিনিস, ফরেল বা ফেরাল। ঠিক আছে, রোসি ফরেল স্কেল। ঠিক আছে, এরা কিন্তু আবিষ্কার করেছিল এই স্কেলটা। এটা কিন্তু ওই ইয়ের মতনই, আমাদের রিক্টার স্কেলের মতো, এই হ্যাঁ রিক্টার স্কেলের মতনই 1 থেকে 10 পর্যন্ত মার্কিং থাকে। ঠিক আছে, আচ্ছা এবারে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল রয়েছে আমাদের আধুনিক যুগে। মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল এমএমএস বলা হয়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল। ঠিক আছে, এই স্কেলটাও কিন্তু আমাদের আবিষ্কার করা হয়েছে, যেটা কিন্তু 0 থেকে 10 পর্যন্ত থাকে, 0 থেকে 10। ঠিক আছে, এইভাবে কিন্তু এই 3-4টা স্কেল আরো রয়েছে, এগুলো অতটা ইয়ে না। এটা কিন্তু মানে এটা কিন্তু আধুনিক বর্তমান দিনের মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল। ঠিক আছে, এটা মনে রাখতে হচ্ছে। আচ্ছা, এবারে আমাদের এই যে ভূমিকম্প তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে মাপা হলো ব্যাপারটা। এবার ভূমিকম্পের কারণ নিয়ে আমি আর বলছি না, তোরা জানিস যে ভূমিকম্পের কারণ কি, প্লেট হয়। এবার প্লেটের মধ্যে আবার 3টে ভাগ রয়েছে, আমরা আগের দিন পড়েছি, অভিসারী পাত সীমান্ত, অপসারী পাত সীমান্ত, নিরপেক্ষ পাত সীমান্ত। ওখানে ভূমিকম্প তৈরি হচ্ছে, ওগুলো নিয়ে আলাদা করে বলছি না। ওগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক কারণ, বা বলতে পারি যে ওগুলো আমাদের মানে টোটালি রয়েছে। এবারে ম্যানমেড কারণ কি কি হবে, আলাদা হবে, যেমন পারমাণবিক বোমা বিস্ফোরণ। ঠিক আছে, বিভিন্ন ধরনের নিউক্লিয় বোমা বিস্ফোরণ হতে পারে, আদার্স কোনো জায়গায় যদি ধস হয়, ভূমিধস হয় হতে পারে। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের হতে পারে। তো সেগুলো কিন্তু হতে পারে, সেগুলো কিন্তু আমাদের একটা ভূমিকম্পের উদাহরণ বলতে পারিস তুই। ঠিক আছে, আচ্ছা মানে ভূমিকম্পের কারণ বলতে পারিস। তাহলে ওগুলো নিয়ে অতটা চাপ নেই, ওগুলো তোরা জানিস, ছোটবেলা থেকে পড়ে আসছিস, ওগুলো নিয়ে আলাদা করে বলছি না আমি। এবারে যেটা জানতে হবে যে আমাদের যে ভূমিকম্প হচ্ছে, সেই ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস ইউজ করা হয়। একটা হচ্ছে আমাদের আইসোসিসমাল লাইন, খুব ইম্পর্টেন্ট, আইসোসিসমাল লাইন। আর একটা হচ্ছে আমাদের হোমোসিসমাল লাইন। এই দুটো জিনিস কিন্তু আমাকে ভালো করে জানতে হবে, আইসোসিসমাল লাইন কি আর হোমোসিসমাল লাইন কি। ঠিক আছে, আইসো কথাটার মানে হচ্ছে একই, আর হোমো মানে হচ্ছে একই। ঠিক আছে, আইসো মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে জায়গাগুলোতে আমার একই ইন্টেন্সিটি হয়েছে, অর্থাৎ একই তীব্রতা বিশিষ্ট ভূমিকম্প হয়েছে। তাহলে আমাদের মনে করো দেখা গেল যে এখানে ভূমিকম্প হয়েছে 7, এখানে হয়েছে 7, এখানে 7 হয়েছে, এখানে 7 হয়েছে, এখানে 7 হয়েছে, এখানে 7 হয়েছে। তাহলে এই জায়গাগুলোকে আমরা যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব, অর্থাৎ একই তীব্রতা যুক্ত বা একই ইন্টেন্সিটি যুক্ত আমার ভূমিকম্পের স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা আমরা যুক্ত করে থাকি, সেগুলোকে বলছি আইসোসিসমাল লাইন। ভালো করে টার্মটা মনে রাখবি, কোথায় কি ইন্টেন্সিটি একই হতে হবে, ইন্টেন্সিটি অর্থাৎ যে জায়গাগুলোতে আমার কি হয়েছে, আমার তীব্রতাটা একই হয়েছে। ধর এখানে 7 হয়েছে, এখানে 6 হয়েছে, এই জায়গাগুলোতে কি হয়েছে, 6 ভূমিকম্প হয়েছে, 6 রিক্টার স্কেলের। তাহলে এইটা 6, তাহলে এই 6গুলোকে আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে ইন্টেন্সিটি যেখানে একই হবে সেটাকে আমরা বলছি আইসোসিসমাল। তাহলে হোমোসিসমাল কি না, আমাদের যে জায়গাগুলোতে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে আমরা তীব্রতা দেখবো না। দেখা গেল যে সকাল 6টায় ভূমিকম্প হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে। তাহলে এই যে জায়গাগুলোতে আমার একই সময়ে ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে, সকাল 6টাতে এই সব জায়গাগুলোতে ভূমিকম্প হয়েছে, তাহলে এই জায়গাগুলোকে আমরা একটা রেখা দ্বারা যোগ করলাম, যেটা হচ্ছে 6টা টাইমের ভূমিকম্প। তারপরে আরো হয়তো দেখলাম যে 6টা 5-এ হয়তো এই জায়গাগুলোতে হয়েছে, 1, 2, 3, 4 এরকম করে দেখলি যে এই জায়গাগুলোতে আমার 6টা 5-এ হয়েছে। ঠিক আছে, একই সময়ে তো ভূমিকম্প হবে না সব জায়গায়, এত মিনিটের গ্যাপ হবে না, কিন্তু মিলি সেকেন্ড বা সেকেন্ডের তো গ্যাপ হবে। যে 6টা বেজে হয়তো 1 মিনিট 1 সেকেন্ড, 6টা বেজে 1 মিনিট 2 সেকেন্ড। ঠিক আছে, এরকম ভাবে আমাদের সেকেন্ডের ফারাক হয় বা মিলি সেকেন্ডের ফারাক হতে পারে ভূমিকম্পের পৌঁছানোর ক্ষেত্রে। আমরা দেখি না যে দিল্লিতে এক সময় হচ্ছে, আমাদের এখানে হয়তো তার কয়েক সেকেন্ড পরে হচ্ছে। কেন হচ্ছে? কারণ ট্রাভেল করতে টাইম লাগে, তো টাইম আছে। তো আমি গতিবেগ বললাম যে তরঙ্গগুলো গতিবেগ রয়েছে নির্দিষ্ট, টাইম রয়েছে। তাহলে আমরা কি করছি না, আমরা এই যে বিভিন্ন তরঙ্গগুলোকে যারা এক সময়ে সংঘটিত হচ্ছে সেগুলোকে একটা কাল্পনিক রেখা যুক্ত করছি, যাকে আমরা হোমোসিসমাল লাইন বলছি। তাহলে হোমোসিসমাল মানে হচ্ছে একই সময়ে তরঙ্গগুলো যেখানে পৌঁছাচ্ছে, ভূমিকম্প পৌঁছাচ্ছে, সেগুলোকে বলছি হোমোসিসমাল। আর যখন হচ্ছে আমাদের ইন্টেন্সিটি একই হচ্ছে তখন তাকে আইসোসিসমাল। মনে রাখার উপায় কি, ইন্টেন্সিটির প্রথমে রয়েছে আই, আইসোসিসমালের রয়েছে আই। বোঝা গেল? আর যেটা পড়ে গেল সেটা হোমোসিসমাল। এই হচ্ছে ব্যাপার, এটা মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমার আইসোসিসমাল মানে ইন্টেন্সিটি একই হবে, যে জায়গাগুলোতে একই তীব্রতাযুক্ত ভূমিকম্প হচ্ছে সেটাকে আইসোসিসমাল লাইন দ্বারা যুক্ত করছি। যেটাতে সময় একই সময় পৌঁছাচ্ছে সেটাকে আমরা হোমোসিসমাল বলছি। এটা রাস্তা হয়ে গেছে একটা, ঠিক আছে, একটু কালার করে দিলে এটা রাস্তা হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের আইসোসিসমাল হোমোসিসমাল জায়গাটা গেল।
আচ্ছা, এবারে এখান থেকে আর সেরকম ভাবে কিছু নেই। আর একটা জিনিস আমাদের রয়েছে যে কয়েকটা ভূমিকম্প আমাকে জানতে হবে, যে কোনখানে কি ভূমিকম্প হয়েছিল সেগুলো একটু একটু করে জানতে হবে, সেগুলো তোরা একটু জানবি, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের কি না, যেমন হচ্ছে আমাদের 2004 সালে হয়েছিল আমাদের এই আমাদের কি বলে ইন্ডিয়ান ওশিয়ানে হয়েছিল বা ভারত মহাসাগরে হয়েছিল, সেইগুলো জানতে হবে, ঠিক আছে। আরো কোথাও দু একটা হয়েছিল সেগুলো জানতে হবে, ঠিক আছে। 2011 সালে জাপানে হয়েছিল বিধ্বংসী ভূমিকম্প, ঠিক আছে। এগুলো একটু একটু করে জেনে নিবি। 2004 মনে রাখবি, 26শে ডিসেম্বর হয়েছিল কোথায় না, আমাদের যেটা হচ্ছে ওই কি বলে ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া ওই জায়গাটাতে, ঠিক আছে। ইন্দোনেশিয়া সুমাত্রা ওই জায়গাটাতে হয়েছিল, এবং যার ফলে কি জানো, এটা মেগা সুনামি বলা হয়, মানে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি ছিল, 2 লাখের বেশি মানুষ মারা গেছিল, ঠিক আছে। এবং যেটার ইন্টেন্সিটি ছিল প্রায় 8.9, রিক্টার স্কেলে 8.9 মানে বুঝতে পারছিস, বিশাল পরিমাণে একটা ভূমিকম্প, ঠিক আছে, এবং সুনামি হয়ে গেছিল, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে, তো এটা কিন্তু আমাকে জানতে হচ্ছে। আচ্ছা, সুনামি এই ভূমিকম্পটা হচ্ছে যদি ভূমিতে হয়, অর্থাৎ যদি আমাদের কোনো ভূপৃষ্ঠে হয় তখন ভূমিকম্প বলছি বা আর্থকুইক বলছি, আর সমুদ্রের নিচে হলে তখন কি বলা হবে, সেটাকে সমুদ্রকম্প বলা হবে। কি বলা হবে? সমুদ্রকম্প বা সিকুইক, সিকুইক বলা হয় এটাকে। সমুদ্রের নিচেও তো হতে পারে, আমাদের প্লেট রয়েছে সমুদ্রের নিচেও, সেখানেও ভূমিকম্প হতে পারে, তখন সেটাকে বলবো সমুদ্রকম্প বা সিকুইক। কে প্রথম নামটা বলেছিল? নামটা বলেছিল যে আমাদের একজন জিওলজিস্ট ছিল, তার নাম হচ্ছে আমাদের এভারহার্ড রুডলফ। কি রুডলফ, RUDLOF, রুডলফ, ঠিক আছে, রুডলফ, ঠিক আছে। রুডলফ কিন্তু প্রথম কিন্তু কি করেছিল, এই সমুদ্র কম্প বা আমাদের সিকুইক কথাটা প্রথম ব্যবহার করেছিল। এখান থেকে আর কিছু পড়ে না। এবারে সিকুইক বা সমুদ্রে যদি ভূমিকম্প হয় কি হবে, তার ফল হচ্ছে আমাদের কি সুনামি, সুনামি, সুনামি হবে। তারপরে এই সুনামির ব্যাপারে আমরা পড়াবো কোথায় না, আমরা ওশিয়ানোগ্রাফিতে পড়বো, ঠিক আছে, এখানে আর পড়বো না, বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু হতে পারে, এই হচ্ছে কেস। এবারে আমাদের ভারতের ক্ষেত্রে আমরা দেখবো যে ভারতের ক্ষেত্রে আমাদের কি করা হয়েছে না, ভারতের ক্ষেত্রে আমাদের 4টে ভাগে ভাগ করা হয়েছে। ভারতের যে এন্টায়ার জোন রয়েছে, তারা আচ্ছা এক সেকেন্ড আমি একটা ছবি বার করি, তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। সেসমিক জোন ইন ইন্ডিয়া, না দেখ, আমাদের এন্টার যে ইন্ডিয়া রয়েছে, এই ইন্ডিয়াকে আমাদের কতগুলো জোনে ভাগ করা হয়েছে। খুব ভালো করে মনে রাখবি যে ইন্ডিয়ার ক্ষেত্রে জোন 2, জোন 3, জোন 4 আর জোন 5 রয়েছে। জোন 1টা কিন্তু আর এখন নেই, আগে ছিল জোন 1টা, ঠিক আছে। জোন 1 মানে একদম ভূমিকম্প মানে না হয় বললেই চলে, এরকম জোনগুলোকে জোন 1-এ রাখা হয়েছিল, মানে একদম ভূমিকম্প হয় না বললেই চলে, সেগুলোকে জোন 1-এ রেখেছিল। তাহলে আমাদের ভারতের ক্ষেত্রে এমন কোনো জায়গা নেই একদম টোটালি কিন্তু ভূমিকম্প হয় না বলে, সেই জন্য জোন 1টা বাদ দিয়ে দিয়েছে। জোন 2 থেকে শুরু হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে, মনে রাখবে এটা। জোন 2, জোন 3, জোন 4, জোন 5। জোন 5 মানে সব থেকে ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাহলে ভারতের ক্ষেত্রে সব থেকে ভূমিকম্প কোনখানে দেখা যাবে? হিমালয় পার্বত্য অঞ্চল, সব থেকে বেশি পরিমাণে ভূমিকম্প দেখা যাবে। তাহলে এন্টায়ার হিমালয় পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চল, এই জায়গাটায় সব থেকে বেশি ভূমিকম্প লক্ষ্য করা যায়, সেই জন্য এগুলোকে দেখা রেড রয়েছে। আর একটা রয়েছে গুজরাটের যে কচ্ছ অঞ্চল, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকম্প লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে এই দুটো জায়গা আমাকে ভালো করে মনে রাখতে হবে। তারপরে রয়েছে জোন 3, বাকি যে পার্টগুলো দেখতে হবে। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের পার্টটা রয়েছে, আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকটা বাদ দিয়ে আর কি, ঠিক আছে। মানে আমাদের যে মালভূমি অঞ্চলটা, সেই অঞ্চলটা বাদ দিয়ে আমাদের বাকি যে অংশটা, সেটা কিন্তু জোন 3-র মধ্যেই পড়ছে আর কি। মানে আমাদের কলকাতাটাও কিন্তু জোন 3-র মধ্যেই কিন্তু পড়ছে, ঠিক আছে। আচ্ছা, যদিও কোনো কোনো বইয়ে জোন 4-এর মধ্যেও আনা হয় কলকাতাটাকে, ঠিক আছে। জোন 4 অ্যাকচুয়ালি জোন 4-এই হবে কলকাতাটা, ঠিক আছে। আমাদের কলকাতাটা জোন 4-এর মধ্যেই হবে, বেশিরভাগ বই জোন 4-এই আছে, ঠিক আছে, জোন 3 নয়। মানে কলকাতাটা ভূমিকম্প প্রবণ এরিয়া বটে, ঠিক আছে। আচ্ছা, আর জোন 5 বলতে এটা, জোন 4 হচ্ছে আমাদের এটা, জোন 3 হচ্ছে বাকি যে পার্টটা দেখ হলুদ ইয়েলো কালার যেগুলো করা হয়েছে সেটা, জোন 2 হচ্ছে সব থেকে কম ভূমিকম্প প্রবণ দেখা যাবে কোথায়, আমাদের মেনলি যেটা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, সব থেকে স্টেবল পার্ট, যেখানে আমাদের সব থেকে প্রাচীন শিলা দ্বারা গঠিত, সিল্ট দ্বারা গঠিত, ঠিক আছে। সেই জায়গাটাতে আমাদের ভূমিকম্প খুব কম পরিমাণে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের ভারতের ক্ষেত্রে এরকম ভাবে বলবে না তোকে, শুধুমাত্র জোনগুলো মনে রাখবি, একবার ভালো করে দেখে নিবি। জোন 2, জোন 3, জোন 4, জোন 5 এটাতে ভাগ করা হচ্ছে। তার মধ্যে জোন 5 হচ্ছে সব থেকে বেশি বিধ্বংসী আমাদের ভূমিকম্প। জোন 1-এ কিন্তু ভূমিকম্প হয় না বলে বাদ দিয়ে দিয়েছে টোটাল, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে এই 4টা ভাগে ভাগ করা হয়, এই হচ্ছে ব্যাপার। আর কিছু নেই এখান থেকে, ভূমিকম্প থেকে আমাদের অলমোস্ট যা ছিল সবগুলো আমরা বলে দিয়েছি, ঠিক আছে। এর বাইরে কিছু নেই, ঠিক আছে। এবার ভূমিকম্পের কারণ তো আর বলছি না, বলে দিলাম। আর ভূমিকম্পের ফলাফল তোরা জানিস, ঠিক আছে, ওগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তাহলে এইটুকুই আমাদেরকে এখান থেকে পড়তে হতো, ঠিক আছে। যেগুলো বললাম সেগুলো যদি ভালো করে করিস তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এবার আমাদের পৃথিবীর ক্ষেত্রে সব থেকে বেশি কোথায় আমাদের ভূমিকম্প হয় না, সব থেকে বেশি দেখতে পাবি যে আমাদের প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা প্রশান্ত মহাসাগরীয় বরাবর কিন্তু সব থেকে বেশি পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে আমাদের পৃথিবীর মধ্যে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলাতে সব থেকে বেশি, প্রায় 70% ভূমিকম্প এখানে হয়ে থাকে। মানে ভূমিকম্প বা আর্থকুইক, এবং আমাদের যেটা রয়েছে কিনা, যেটা হচ্ছে আমাদের অগ্নুৎপাত বা ভলকানিজম,
ভলকানিজম, ঠিক আছে, অগ্নুৎপাত এবং ভলকানিজম এই দুটো পরস্পরের পরিপূরক, পরস্পরের কি পরিপূরক, অর্থাৎ যেখানে আর্থকুইক হবে সেখানে ভলকানিজম হবে, আবার ভলকানিজম হলে কিন্তু কি হবে, আর্থকুইক অবশ্যই হবে, ঠিক আছে। সব ক্ষেত্রে না হতে পারে, কিন্তু আর্থকুইক হলে ভলকানিজম হওয়ার চান্স বেশি থাকে আর কি, মানে যদি সেরকম পরিমাণে হয় আর কি। সেক্ষেত্রে এরা কিন্তু পরস্পরের একটা পরিপূরক আর কি, ঠিক আছে, একজন হলে আরেকজন হয় আর কি। সেই কারণে প্রশান্ত মহাসাগর এখানে বেশিরভাগ পাতগুলো কি হচ্ছে, একটা পাতের নিচে আরেকটা পাত ঢুকে যাচ্ছে, একটা পাতের নিচে আরেকটা পাত কি হচ্ছে, প্রবেশ করে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে না, এই অঞ্চলটাতে আমাদের কি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে অগ্নুৎপাত হয়ে থাকে, বা আমাদের আগ্নেয়গিরিগুলো অবস্থান করছে মেঘলা আকারে বা আগ্নেয় মেঘলা আকারে, ঠিক আছে। এবং এখানে আমাদের আর্থকুইক সব থেকে বেশি হয়ে থাকে, ভূমিকম্প সব থেকে বেশি হয়ে থাকে, প্রায় 70% কাছাকাছি, ঠিক আছে। এবং তারপরে আমাদের হিমালয় অঞ্চলগুলো রয়েছে, মানে ভঙ্গিল পর্বতগুলো রয়েছে, যেগুলো আমাদের আল্পস রয়েছে, হিমালয় রয়েছে, রকি আন্দিজ রয়েছে, এগুলোতে আমাদের ভূমিকম্প হয়। এবং তারপরে সব থেকে কম ভূমিকম্প যেটা হবে, যে কোনো প্লেট, সে প্লেটের যেটা মিডল পোর্শন, বা যদি কোনো ভূভাগ হয়, তার ভূভাগে যেটা প্রাচীন শিলা দ্বারা গঠিত, ব্যাসল্ট শিলা দ্বারা যদি গঠিত হয়, বা যদি প্রাচীন ভূখণ্ড হয় যেটা শক্ত প্রচন্ড, সেই জায়গাটা কিন্তু ভূমিকম্প কম হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আলটিমেট আমাদের ব্যাপার, ভূমিকম্প এবং তার যে সিসমিসিটি সেই জায়গাটা, ঠিক আছে। এবার তোরা বল যে কোনো জায়গায় অসুবিধা থাকলে এখান থেকে বল, ঠিক আছে, আর কিছু নেই এখানে, বল। ওই তীব্রতার রেঞ্জটা কত? হ্যাঁ বল বল। তীব্রতার রেঞ্জটা কত? তীব্রতার রেঞ্জটা মানে বুঝতে পারলাম না। ওই যে ভূমিকম্প বা যে তীব্রতা, ভূমিকম্পের তীব্রতা ওর সে 1-2 করে ওটা মানে কত দূর, কতটা? ওই ভারতের ক্ষেত্রে জোন 2, জোন 3, জোন 4 ওইটা? না না, এই যেমন ভূমিকম্পের ম্যাগনিটিউডটা 1 থেকে 10 পর্যন্ত, এরকম কি রেঞ্জ আছে তীব্রতার ক্ষেত্রে? তীব্রতা বলতে কোনটা বলছো, মানে আমি বলছি যে এই যে আমি ছবিটা দেখালাম যে 8 জোন রয়েছে ভারতের, এটা বলছো তুমি? মার্কাল স্কেলে 1 to 12 যেটা বলছিল আর কি। মার্কাল স্কেলটা তো বললাম, মার্কাল স্কেল হচ্ছে আমাদের কি ছিল, মার্কাল স্কেল যেটা বললাম সেক্ষেত্রে আমাদের কি বললাম, যে এইখান থেকে যে আই থেকে এক্স ডবল আই, মানে 1 থেকে 12, মার্কাল স্কেলে 1 থেকে 12, বুঝতে পারলে, একটা সব থেকে কম, 12টা সব থেকে হাইয়েস্ট, বোঝা গেল? ঠিক আছে। আর ওই বলছিলাম যে এস ওয়েভটা আছে ওখানে, সিআর ওয়েভ আছে না, ওটা কি বলে? বলো বলো। সিআর ওয়েভ বলে একটা আছে না, ওটা কি একটু বলে দিলে ভালো হতো। সিআর ওয়েভ নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়া দেখে বলে দিচ্ছি আমি। সিআর ওয়েভটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের এস তরঙ্গ, সেটাকে আমরা সিআর ওয়েভ বলে দিই। সিআর মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পীড়ন তরঙ্গ। পীড়ন তরঙ্গ বলা হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এস ওয়েভটা কি হয়, কি বললাম, যে আমাদের এস ওয়েভটা আমাদের এরকম ভাবে ওঠানামা করে প্রবাহিত হয়, ঠিক আছে। যার ফলে কি হয়, একটা টান সৃষ্টি করে, টান বল কাজ করে একটা, ঠিক আছে, একটা টান বল কাজ করে বা টেনশন বল কাজ করে, টেনশন ফোর্স কাজ করে, সেজন্য এটাকে সিআর ওয়েভ বলা হয়, পীড়ন তরঙ্গ, পীড়ন, ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। কে মেসেজ করছিস? এমএমএস এর ফুল ফর্মটা কি, তাই তো? এমএমএস এর ফুল ফর্মটা হচ্ছে আমাদের কি বললাম রে, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল, তাই তো? এমএমএস যেটা বললাম যে আমাদের কি আছে না, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল, MOMENT, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল, ম্যাগনিটিউড স্কেল। আমি ফেস করে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, এক সেকেন্ড। MMS মোমেন্ট, এটা হচ্ছে আধুনিক স্কেল, একদম ম্যাগনিটিউড স্কেল, বোঝা গেল? মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলটা আমাদের কিন্তু আধুনিক স্কেল, ঠিক আছে, আধুনিক স্কেল এটা, ঠিক আছে, এটা হচ্ছে আধুনিক স্কেল, এটা হচ্ছে ব্যাপার। আধুনিক স্কেল যেটা ওই 0 থেকে 10 পর্যন্ত মাপা হয়, 0 থেকে 10, 0 থেকে 10, এরও তিব্বত 0 থেকে 10, ঠিক আছে। এই হচ্ছে কেস। এবারে কোনো কোশ্চেন থাকলে বল, আর কোনো কোশ্চেন? কোশ্চেন আছে কোনো? আর ওই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা একবার বলবে তো, মানে এস ওয়েভ আর পি ওয়েভ। ফ্রিকোয়েন্সি ব্যাপারটা হ্যাঁ বলে দিচ্ছি। পিওয়েভ হচ্ছে আমাদের কি বললাম না, পিওয়েভ হচ্ছে আমাদের একটা সব থেকে লংগেস্ট ওয়েভ, মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, সরি, সব থেকে ছোট কম তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, আমাদের পিওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম, মানে ছোট আর কি, মানে একদম কি হয় না, এরকম ভাবে যদি আমার প্রবাহিত হয় কোনো তরঙ্গ, তাহলে কি হবে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বললাম, যে একটা তরঙ্গ শীর্ষ থেকে একটা তরঙ্গ শীর্ষ, বা একটা তরঙ্গ ধ্বনি থেকে একটা তরঙ্গ ধ্বনির যে দূরত্বটা, তাহলে সেক্ষেত্রে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, মানে একদম ছোট তরঙ্গ হয়, ঠিক আছে। যার ফলে ফ্রিকোয়েন্সিটা বেশি হয়, তরঙ্গ কম হওয়া মানে ফ্রিকোয়েন্সি বেশি হবে,
কেন? কারণ আমার দুটোর মধ্যে ব্যাসার্ধ সম্পর্ক। ওয়েভ লেন্থটা কম হওয়া মানেই আমার কি হবে, ফ্রিকোয়েন্সিটা অবশ্যই বেশি হবে। দেখো কত একটা জায়গার মধ্যে কতগুলো আমার ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে দেখো, ঠিক আছে। তার তুলনায় কি হচ্ছে না, এস ওয়েভে আমার কিন্তু এর তুলনায় আমার ওয়েভটা কিন্তু একটু বড় হয়। এর তুলনায় কি হয়, ওয়েভটা একটু বড় হয়, মানে ওয়েভ লেন্থটা একটু বড় হয়। আর ওয়েভ লেন্থ যখনই বড় হয়ে যাবে তখনই কি হবে, তার ফ্রিকোয়েন্সি মাত্র একটা দুটো তিনটে হচ্ছে, বোঝা গেল? তাহলে ফ্রিকোয়েন্সি আমার কি হচ্ছে না, ফ্রিকোয়েন্সি যখনই আমার কমছে মানে আমার ওয়েভ লেন্থটা বাড়বে। ওয়েভ লেন্থটা যদি আমার কমে, ফ্রিকোয়েন্সি সেটা বাড়বে। তাহলে এস পি ওয়েভের কি হয় না, পি ওয়েভের আমার তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র হয়, সূক্ষ্ম হয়, কিন্তু তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। আর এস ওয়েভের কি হয়, এস ওয়েভেরও ছোট হয় তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু পি তরঙ্গের থেকে একটু বড় হয়, পি তরঙ্গের থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড় হয়। তার ফলে ফ্রিকোয়েন্সিটা যেমন পি তরঙ্গের প্রচুর হাই, এর কিন্তু অতটা হাই নয়, একটু কম, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। বোঝা গেল? এই হচ্ছে কেস।